রেট অফ ডুইং ওয়ার্ক, কি বললাম? রেট অফ ডুইং ওয়ার্ক। হ্যাঁ, রেট অফ ডুইং ওয়ার্ক। রেট অফ ডুইং মানে, রেট অফ ডুইং কথাটার মানে কি? রেট কথাটার মানে কি? রেট কথাটার মানে হচ্ছে টাইমের রেসপেক্টে যখনই কিছু বলা হয় তখন সেটাকে রেট বলা হয় ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? যেমন আমরা এমনি লেমেন ল্যাঙ্গুয়েজে রেট মানে কি বুঝি, যে কত টাকা, তাই না? কত টাকা পার আওয়ার বা কত টাকা পার কেজি, এগুলোকে তো আমরা রেট বলি। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে রেট বলা হয় উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? রেট অফ ডুইং ওয়ার্ক মানে টাইমের রেসপেক্টে ও কি কাজটা করছে, কত বেশি কাজ করছে, ঠিক আছে? টাইমের রেসপেক্টে, এখানে এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে রেট অফ ডুইং ওয়ার্ক কথাটার মানে অনেকে ভাবে যে হাউ লার্জার বা হাউ গ্রেটার দ্য ওয়ার্ক ইজ ডান, সেটা কিন্তু নয়। হাউ গ্রেটার দ্য ওয়ার্ক ইজ ডান এটা কিন্তু বলছে না। এখানে রেট পাওয়ার মানে হচ্ছে হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান, হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান। ঠিক আছে না, ভালো করে বোঝো, এগুলো পরীক্ষায় আসে, আমি কোনো ফালতু জিনিস বলি না। সামান্য এই যে এই কনসেপ্টটা থেকে না, এই এটুকুর থেকে আইসিএসসি তে প্রশ্ন এসছে, যে হাউ গ্রেটার নয় হাউ ফাস্ট, কথা দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো? হাউ গ্রেটার মানে কত বেশি, কত বেশি কাজ হচ্ছে একই টাইমে, সেটা বলছে না, হাউ ফাস্ট বলছে, একই টাইমে কত ফাস্টলি কাজটা হচ্ছে, ঠিক আছে? কত দুটো ডিফারেন্স বোঝা গেল? আচ্ছা, তো পাওয়ার মানে রেট অফ ডুইং ওয়ার্ক, হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান। বইতে একটা ডেফিনেশন আছে, কি বইতে কি ডেফিনেশন আছে ক্যালোরিমেট্রিতে, এই সরি ক্যালোরিমেট্রি বলি, তোমার কোন সাইজে পাওয়ারের? হ্যাঁ, রেট অফ ডুইং ওয়ার্ক ওইটুকুই বলা আছে, তাই তো? তাহলে বোঝাই গেলে যেটুকু দরকার সেটুকুই বলা হলো, রেট অফ ডুইং ওয়ার্ক। আচ্ছা, এবার কথা হচ্ছে রেট অফ ডুইং মানে কি? রেট অফ ডুইং ওয়ার্ক, এই যে পাওয়ার ইজ ইকুয়াল টু রেট অফ ডুইং, মানে বললাম ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে রেট মানে হচ্ছে টাইমের রেসপেক্টে বলা হয়, তার মানে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে? তাহলে পাওয়ারের ফর্মুলা কি দাঁড়ালো? পাওয়ার হচ্ছে পাওয়ার ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, এটাকে বলে রেট অফ ডুইং ওয়ার্ক। যদি টি ইকুয়াল টু 1 সেকেন্ড হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ওয়ার্ক হয়ে যাবে। মানে টি যদি 1 হয়, টি যদি 1 সেকেন্ড বা 1 আওয়ার বা যাই হোক না কেন, টি যদি 1 হয় তার ভ্যালু, তাহলে পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক হয়ে যাবে। তার মানে এটাও আমরা একটা ডেফিনেশন বলতে পারি, যে ইফ টি ইজ ইকুয়াল টু 1 ইউনিট বা টাইম ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, দেন দ্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পাওয়ার, এটাও বলা যায়। বলা যায় তো, যে টি যদি 1 হয় তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ হয়ে যাবে না? আচ্ছা, এটা বলাও যায়, কিন্তু এটা আমরা বলবো না, আমরা রেট অফ ডুইং ওয়ার্কটাই সবসময় বলি। আর এটার যে ফিল্ডটা, এই ফিল্ডটা আমি বললাম, এই ফিল্ডটা হচ্ছে এটা, এই যে হাউ ফাস্ট দ্য ওয়ার্ক ইজ ডান। আচ্ছা, তোমার সুবিধার জন্য আমি এই কলটাকে রেকর্ডিংও করছি, ঠিক আছে? যাতে তুমি তুমি যদি কোনো কিছু মিস করে যাও তাহলে সেটা আমি পরে তোমাকে আপলোড করে দেবো ইউটিউবে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল এটুকু? আচ্ছা, তাহলে পাওয়ারের ইউনিট হলো, পাওয়ারের ফর্মুলা হলো ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি? ইউনিট যদি বলো, ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি হয়? জুল। জুল আর আর্ক। জুল, জুল হচ্ছে এসআই ইউনিট, ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্ক, ই আর জি, স্মল ই লেখা এটাকে, স্মল ই, স্মল ই আর জি, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো জুল আর টাইমের ইউনিট সেকেন্ড, তো জুল বাই সেকেন্ড মানে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে বলা হচ্ছে ওয়াট, ঠিক আছে?
এই যে আমরা যে যত এই যে বাল্বের কথা বলি, বাল্ব এত ওয়াটের বাল্ব, হ্যাঁ, তারপরে এই রেফ্রিজারেটর এত ওয়াট টানে, এসি এত ওয়াট টানে। এই ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ডে কত জুল ওয়ার্ক ডান করছো তুমি, ঠিক আছে? পার সেকেন্ডে কত জুল ওয়ার্ক ডান হচ্ছে সেটাকে বলে ওয়াট। তা মনে থাকবে জুল পার সেকেন্ড মানেই ওয়াট, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল? আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট একটা তোমাদের, ইম্পর্টেন্ট মানে এটাই শুধু ইম্পর্টেন্ট নয়, সবই কিন্তু ইম্পর্টেন্ট, মানে এটা প্রশ্ন আসে সেটা বলছি, ঠিক আছে? শুধু প্রশ্ন আসা জিনিস পড়লেই হবে না, কনসেপ্টটা তো বিল্ড করতে হবে। পাওয়ারের আরেকটা ইউনিট যেটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি। 1 হর্স পাওয়ার প্রশ্ন আসে, আইসিএসসি তে অনেকবার এসছে। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, মনে রাখতে হবে। অনেকবার এসছে আইসিএসসি তে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট, বা 1 হর্স পাওয়ার দিয়ে অঙ্ক দিয়েছে ডাইরেক্টলি, ঠিক আছে? ডাইরেক্টলি হয়তো তোমাকে ওয়াট না দিয়ে 1 হর্স পাওয়ার দিয়েছে, হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার, 6 হর্স পাওয়ার, 10 হর্স পাওয়ার, এভাবে অঙ্ক দিয়েছে, দিয়ে তোমাকে ওয়াটে কনভার্ট করতে হবে। তাহলে তোমাকে জানতে হবে ওয়াট থেকে, এইচপি থেকে মানে হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করা, ঠিক আছে? আচ্ছা, আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে আইসিএসসি তে প্রশ্ন প্রতিবার আসে, প্রতিবার, যে পাওয়ারের যে ফর্মুলা বললাম, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। হ্যালো, পাওয়ারের যে ফর্মুলা, যে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, এখান থেকে কিন্তু প্রশ্ন আইসিএসসি, এটা থেকে কিন্তু প্রশ্ন আইসিএসসি তে আসে না। আইসিএসসি তে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে পাওয়ার মানে ফোর্স ইনটু ভেলোসিটি, এখান থেকে প্রশ্ন আসে। এটা আসছে, এটা আসবে, তোমার বেলাতেও আসবে। পাওয়ার মানে ফোর্স ইনটু ভেলোসিটি। যেমন ধরো একটা আমি এক্সাম্পল বলছি, এক্সাম্পলটা দেখো, যে যেমন ধরো একটা একটা ব্লক আছে এরকম, ঠিক আছে? সেই ব্লকে তুমি একটা ফোর্স দিচ্ছ, তুমি একটা ফোর্স দিয়ে টানছো, ধরো 1000 নিউটন, 1000 নিউটন ফোর্স দিয়ে টানছো। আর ব্লকটা যেহেতু টানছো, তার জন্য ব্লকটার ভেলোসিটি হচ্ছে, ব্লকের ভেলোসিটি ধরো 10 মিটার পার সেকেন্ড। দেখা যাচ্ছে এটা? দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ। তো তুমি ধরো একটা ব্লককে টানছো, তার ফোর্স হচ্ছে 1000 নিউটন, আর ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তখন তোমাকে যদি জিজ্ঞেস করে পাওয়ার কত, হোয়াট ইজ দ্য পাওয়ার, পাওয়ার মানে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, তাই তো? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, দেখো এখানে তুমি ওয়ার্ক ডান বের করতে পারবে। এখান থেকে ওয়ার্ক ডান কি করে বের করবে? ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ইন্টু কস থিটা হয়, কস থিটাকে আমরা ধরছি না, এফ ইন্টু এস। তাহলে এখানে এফ তো তুমি পাচ্ছ ফোর্স, এস কি পাচ্ছ? ডিসপ্লেসমেন্ট পাচ্ছ? নেই, কারণ তোমাকে কোথায় পাচ্ছ তুমি? ভেলোসিটি আছে, ডিসপ্লেসমেন্ট কোথায় আছে? হ্যালো, হ্যাঁ, ভেলোসিটি আছে, ডিসপ্লেসমেন্ট নেই, তার মানে তুমি এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তখন তোমার এই ফর্মুলা লাগবে, যে পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি। এখানে ফোর্স কত? 1000 নিউটন, ইন্টু ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে হলো 10,000 নিউটন মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই হলো পাওয়ার। পাওয়ারের ফর্মুলা হলো ফোর্স ইন্টু ভেলোসিটি। কি করে আসছে? পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি কি করে আসছে? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম থেকেই আসে পাওয়ার, ফোর্স ইন্টু ভেলোসিটি। ওয়ার্ক ডান মানে কি লিখতে পারি আমরা? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর টাইম, নিচে টাইমই থেকে গেল। দেখো এই ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এই ফোর্স তো ফোর্সই থেকে গেল, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইমকে বলে ভেলোসিটি। স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তার মানে এই তো দেখো না, ভেলোসিটি, ডিস্টেন্স, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলো না কেন, এই যে এসটা কি? ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলো না কেন, ঠিক আছে? ডিভাইডেড বাই টাইম, এটাই তো স্পিড। স্পিড মানেই তো ভি, এই তো ভি, এস বাই টি মানেই তো ভি। পেলে? তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মোস্ট ইম্পর্টেন্ট।
এখান থেকে প্রশ্ন আসবে, তুমি এখানে ধরে নাও এখান থেকে প্রশ্ন আসবে। পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম থেকেই ফোর্স ইন্টু ভেলোসিটি আসছে। ক্লিয়ার হলো? আর আগের ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের একটা ইউনিট নিয়ে খুব মানে বলবো কি যে মানে ট্র্যাপে ফেলে আইসিএসসি। সেটা হচ্ছে যে বলে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ারকে বলে যে এটা কি এনার্জি ইউনিট না পাওয়ারের ইউনিট, জিজ্ঞেস করে। মনে রাখবে কিলো ওয়াট আওয়ার এনার্জির ইউনিট। কিলো ওয়াট যদি হতো, যেটা মানে হচ্ছে 10³ ওয়াট, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট। ওয়াটেরই বড়টা, যেমন কেজি, গ্রামের বড়টা কেজি হয়, তাই তো? যেমন ওয়াটের বড়টা কি 10³ ওয়াট, কিলো ওয়াট মানে কি 10³ ওয়াট। তো 1000 গ্রামে তো 1 কেজি হয়। 1000 10³ মানে তো 1000 বাবা, 10 × 10 × 10, তো কত হলো? 1000 না? 1000 গ্রামেই তো 1 কেজি হয়, সেরকম 1000 ওয়াটেও 1 কিলো ওয়াট হয়। যখনই কিলোর ব্যাপার আসবে, কিলো ওয়াট বলছি, এই যে কিলো ওয়াট কথাটা, কিলো মানে 10³ ওয়াট, বা গ্রাম, কেজি হলে 10³ গ্রাম, তাই তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো, হ্যাঁ জোরে বলো, শোনা যায় না। আচ্ছা, তো এই কি কিলোওয়াট হলো 10³ ওয়াট, কিলোওয়াট হলো পাওয়ারের ইউনিট। এই কিলোওয়াটটা হচ্ছে পাওয়ারের ইউনিট। কিলোওয়াট আওয়ার কিন্তু পাওয়ারের ইউনিট নয়, এটা কিন্তু এনার্জির ইউনিট। কিলোওয়াট আওয়ার এনার্জির ইউনিট, মনে থাকবে। কারণ পাওয়ার মানে যদি কিলোওয়াট হয়, এটা ইউনিটটাই লিখছি আমি কিলোওয়াট, আর ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে কি, জুল, তাই তো? আমরা ওয়ার্ক ডানকে এনার্জি বলি। ওয়ার্ক ডান ইকুয়াল টু এনার্জি হয়, ঠিক আছে? মনে থাকবে, ওয়ার্ক ডান যা এনার্জি তাই। ওয়ার্ক ডান ইকুয়াল টু এনার্জি হয়, তার মানে এখানে আমি ওয়ার্ক ডানের জায়গায় এনার্জি লিখতে পারি। পাওয়ারের ইউনিট লিখছি ইকুয়াল টু এনার্জি ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক ডান মানে তো এনার্জি, তাই রিপ্লেস করে দিলাম। তাহলে কিলোওয়াট ইকুয়াল টু এনার্জি ইন্টু টাইম, সরি, এনার্জি ইকুয়াল টু কিলোওয়াট ইন্টু টাইম। এনার্জি মানে কিলোওয়াট ইন্টু টাইমের ইউনিট, টাইমের ইউনিট কত, আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ার, এই যে কিলোওয়াট আওয়ার এনার্জির ইউনিট হলো এটা। এটা কিন্তু পাওয়ার ইউনিট নয়। আমি যখন পরে অঙ্ক করাবো দেখবে একটা বাল্ব, এরকম একটা বাল্ব থাকবে, সরি, একটা বাল্ব থাকবে এরকম, সেটাতে বলে দেবে যে এত কিলোওয়াট আওয়ার, ধরে নাও 100 কিলোওয়াট আওয়ার ইউনিট আসছে, ইউনিট, তখন বলবে 100 কিলোওয়াট আওয়ার ইউনিট, বা শুধু 100 ইউনিট বলে দিল, কিলোওয়াট আওয়ারটা না বললো, 100 ইউনিট, ঠিক আছে? ধরো কোনো একটা বাল্ব তুমি জ্বালাচ্ছ, আমি আর একটু ভালো করে বলি। তুমি একটা ধরো বাড়িতে কোনো একটা বাল্ব জ্বালাচ্ছ এরকম, সেই বাল্বে শুধু তুমি ঘরে বাল্বটাই জ্বালাচ্ছ, সেই বাল্বে তোমার যে মিটার, যে রিডিং, যে বিল আসে, যেটা বিল, ইলেকট্রিক বিল, সেটা তো ইউনিট হিসাবে আসে। ধরো তোমার সারা মাসে ইউনিট আসলো তোমার 25 ইউনিট, 25 ইউনিট ইলেকট্রিক বিল আসলো। এখন পার ইউনিটে হচ্ছে ধরো কত টাকা, ধরো 8 টাকা পার ইউনিট, ঠিক আছে? ₹8 পার ইউনিট, তাহলে 25 × 8 টাকা, 200 টাকা, 200 রুপিস, তাই তো? আচ্ছা, এই ইউনিট মানে কি, ইউনিট কথাটার মানে কি, ইউনিট মানে 1 ইউনিট মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। এই যে কিলোওয়াট আওয়ার, এটা কিন্তু এনার্জির ইউনিট হলো, পাওয়ারের ইউনিট নয়। পাওয়ার দিয়ে কিন্তু বিল আসে না, ঠিক আছে? এনার্জি তুমি কতটা স্পেন্ড করলে সারা মাসে, সেটা দিয়ে কিন্তু বিল আসে, মনে থাকবে। তাহলে এই যে যা যা বললাম, এগুলো সব ক্লিয়ার হলো? এগুলো সব ক্লিয়ার হলো, দেখে নেবে, আমি ভিডিওটা আবার ইউটিউবেও আপলোড করে দেবো। তো না বোঝার কিছু নেই, তুমি কিন্তু খাতা পেন নিয়ে বসো সাথে, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসছো? আচ্ছা,
এখন নোট করার দরকার নেই, ঠিক আছে? এখনই নোট করার দরকার নেই, এখন শুধু দেখে যাও, বুঝে যাও, ঠিক আছে? পরে যখন পরে যখন আমি ভিডিওটা আপলোড করে দেবো, তখন তুমি ওখান থেকে ওটাকে দেখে নোট বানাবে। যা যা লিখছি ভালো করে, আমি তো এভাবে হ্যাপাজার্টলি লিখছি, এভাবে। তুমি সুন্দর করে পয়েন্ট ওয়াইজ এরকম বুলেট মার্ক করবে, বুলেট মার্ক জানো তো? এরকম বুলেট মার্ক, বা কেউ কেউ এরকম করে, কেউ কেউ হ্যাশট্যাগ দেয়। তো সেই সব মার্ক করে করে ভালো করে পয়েন্ট ওয়াইজ লিখবে, ঠিক আছে? ওই জিনিসটাই কিন্তু তোমার পরীক্ষার সময় কিন্তু ওটা হেল্প করবে। তুমি কিন্তু এমনি কিন্তু বই পড়ে কিছু লাভ হবে না লাস্টের দিকে, যখন আরো দুদিন, 2 days রিমেইনিং, যখন দুদিন বাকি আছে আর পরীক্ষার, তখন কিন্তু তোমার এই নোটবুক, এই যে নোটবুক কিন্তু তোমার দায়ী হবে তোমার নাম্বারের জন্য। তুমি 95 পাচ্ছ না 90 পাচ্ছ, সেটা কিন্তু তোমার এই নোটবুক সিকিউর করবে, বই কিন্তু নয়। বই কিন্তু হ্যাপাজার্ড হয়ে যাবে, বই পড়তে গেলে কিন্তু হ্যাপাজার্ড হয়ে যাবে পুরো। তো তাই বলছি, যা যা পয়েন্ট লিখছি সব লিখবে, এবং যা যা অঙ্ক করাচ্ছি সব তুলবে, তার সাথে প্রিভিয়াস ইয়ার যেগুলো করাবো, ঠিক আছে? সব যেন একটা খাতায় থাকে, একটা কি দুটো খাতায়, বা একটা কি দুটো খাতায় কিন্তু থাকে যেন, ঠিক আছে? আচ্ছা, তো পাওয়ার সম্বন্ধে আমাদের বলা হয়ে গেল, আমরা একবারে অঙ্ক করবো, এনার্জি পড়ে নিয়ে একবার অঙ্ক করবো, ঠিক আছে? এখন আমরা এনার্জি নিয়ে পড়ি। এনার্জি, এনার্জি মানে হলো অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক মানে কারো কাজ করার কতটা ক্ষমতা, কতটা অ্যাবিলিটি। যে বেশি কাজ করতে পারবে তার এনার্জি বেশি, তাই না? তুমি আজকে, তোমাকে কেউ বললো যে তুমি 100 মিটার সাইক্লিং করো, বা 1 কিলোমিটার সাইক্লিং করো, ঠিক আছে? তোমাকে যদি কেউ বললো যে 1 কিলোমিটার সাইক্লিং করো, তো তোমার এনার্জি প্রথম দিকে থাকবে। তারপরে যদি 1 কিলোমিটার সাইক্লিং করার পরে যদি আবার বলে তোমাকে যে আরো 1 কিলোমিটার সাইক্লিং করো, তুমি বলবে যে স্যার আমি আর পারছি না, আমার কিছু এখন ফুয়েল দরকার, ফিউল যেটাকে বলে। ফিউল মানে আমাদের ফিউল কি, ফুড, ফুড দরকার না, আমাদের ফুড দরকার নিউট্রিশন বা ফিউলের জন্য, তাই তো? তো তুমি ফুডের থ্রুতে কি পাচ্ছ, এনার্জি পাচ্ছ, তুমি আবার এনার্জি গেইন করছো, তাই তো, ফুডের থ্রুতে। তো তুমি আবার এনার্জি নিলে তখন আবার তুমি বলবে হ্যাঁ স্যার আমি এখন 1 কিলোমিটার যেতে পারবো। তার মানে কি, যে তুমি প্রথমে 1 কিলোমিটার যখন গেছিলে তোমার তোমার এনার্জি বেশি ছিল, তুমি যে 1 কিলোমিটার গেলে পরে তোমার এনার্জি ডাউন হয়ে গেছিল, তার মানে কি, এনার্জি মানে কি, ওয়ার্ক করার অ্যাবিলিটি। তুমি কতটা ওয়ার্ক করতে পারছো সেটা হচ্ছে অ্যাবিলিটিটা, হচ্ছে এনার্জি। বোঝা গেল? এই এনার্জি, ডিফারেন্ট টাইপ অফ এনার্জি তুমি পড়বে বইতে, তো মানে কনসাইজে তো ভর্তি ভর্তি করা আছে। ডিফারেন্ট টাইপ অফ এনার্জি আছে, যেমন আমি কিছু কিছু নাম বলছি। যেমন মেকানিক্যাল এনার্জি, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা এটাই আমরা পড়বো, ঠিক আছে? মেকানিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, সব এনার্জি এগুলো। ইলেকট্রিক্যাল এনার্জি, হ্যাঁ, কেমিক্যাল এনার্জি, হিট এনার্জি, উইন্ড এনার্জি, জানো তো উইন্ড এনার্জি? হ্যাঁ, ম্যাগনেটিক এনার্জি, অনেক এনার্জি হয়, পৃথিবীতে এনার্জিতেই ভর্তি। ম্যাগনেটিক এনার্জি মানে ম্যাগনেটের থ্রুতে যে এনার্জি পাওয়া যায়, ঠিক আছে? একটা ম্যাগনেটকে রাখলে দেখবে তুমি ওর কাছে গেলে অ্যাট্রাক্ট করবে, মানে লোহা রাখলে বা কিছু রাখলে অ্যাট্রাক্ট করবে, তো এনার্জি, তো ওটা তো একটা এনার্জি। ম্যাগনেটিক এনার্জি। তারপর নিউক্লিয়ার এনার্জি, যেটা দিয়ে পাওয়ার তৈরি হয়, পাওয়ার, যেমন চেরনোবিলে যেটা হয়েছিল, চেরনোবিল জানো তো? চেরনোবিল চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়েছিল, ফেটে গেছিল, ফেটে গিয়ে পুরো ইউরেনিয়াম 235 রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে? ইউরেনিয়াম 235 রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ফেটে গিয়ে ওই চেরনোবিল, CHERNO, চেরনো, BYL, এটা রাশিয়াতে, ঠিক আছে? চেরনোবিল ডিজাস্টার করবে কোনোদিন হয়তো। চেরনোবিল ফেটে গিয়ে পুরো এলাকাটা, পুরো যে শহরটা ছিল, পুরো এখন মানে সব মরে গেছে, সব লোক মরে গেছে, লোক,
পশু পাখি গাছপালা সব মরে গেছে। এখনো ওই টাউনে কেউ যেতে পারে না, ওখানে এখন ওখানে এখনো রেডিও অ্যাক্টিভ মানে রেডিয়েশন পাওয়া যাচ্ছে, বুঝলে? যাই হোক, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার এনার্জি থেকে আমরা ফিশন, হ্যাঁ ফিশন ফিউশন বলে দুটো ইয়ে হয়, ফিশন আর ফিউশন দুটো টার্ম আছে, সেগুলো পরে ক্লাস 11-এ গিয়ে পড়বে। ফিশন ফিউশন করে আমরা এনার্জি তৈরি করি। কিসের জন্য এনার্জি তৈরি করি? আমরা আমাদের যে ইলেকট্রিক যেটা আসে, যে ইলেকট্রিক আমরা ইউজ করি, সেই ইলেকট্রিক তৈরি করি। ইলেকট্রিক অনেকভাবে তৈরি করা যায়, আমি একটু সাইডের কথাও বলছি সাথে সাথে। ইলেকট্রিক অনেকভাবে তৈরি করা যায়, যেমন যেমন কি, জল দিয়ে, ওয়াটার টারবাইন, জল জল বিদ্যুৎ যাকে বলে, ঠিক আছে? তারপরে কোল কোল দিয়ে করা যায়। কোল কোল পাওয়ার প্ল্যান্ট শুনবে, ইয়েতে আছে, ওই কি যেন নাম, বক্রেশ্বর, বক্রেশ্বর ওয়েস্ট বেঙ্গলের বক্রেশ্বরে আছে। এখনো এগুলো তুমি বুঝতে পারবে না, মানে কোথায় কোথায় আছে আমি বলে রাখছি শুধু। ওয়াটার টারবাইন যেমন নদীর সাথে হয়, রিভারের সাথে, ঠিক আছে? কোল টারবাইন, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই তিনটে ভাবে আমরা, তারপরে উইন্ডের থ্রুতেও করা যায়। উইন্ড এনার্জি দিয়েও মানে ইয়ে করা যায়, মানে পাওয়ার পাওয়ার তৈরি করা যায়, ঠিক আছে? এগুলো পাওয়ার তৈরি করার মেথড, এগুলো তোমার এখানে ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট এক্সাম এক্সট্রা দিলাম, এক্সট্রা বললাম। তো আমি কি বলছি যে ওয়ার্কের, সরি, এনার্জি এতগুলো টাইপ হয়: মেকানিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি, লাইট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, হিট এনার্জি, উইন্ড এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, আরো অনেক এনার্জি আছে, ঠিক আছে? এর মধ্যে যেটা আমরা সব থেকে ইম্পর্টেন্ট, সেটাই আমরা তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, এটাই আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? স্মুথ চলছে? স্মুথ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা পড়ছি মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? মেকানিক্যাল এনার্জি দু রকমের হয়, টু টাইপস অফ মেকানিক্যাল এনার্জি আর দেয়ার। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হলো কাইনেটিক এনার্জি। মেকানিক্যাল এনার্জি দুটো টাইপ, একটা হলো পোটেনশিয়াল, একটা হলো কাইনেটিক। মেকানিক্যাল এনার্জি দুটো টাইপের এনার্জি নিয়ে তৈরি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। মেকানিক্যাল মানে, মেকানিক্যাল কথাটার মানে কি, মানে কোনো মেশিন, কোনো মেকানিক্যাল মেশিন থেকে এসছে কথাটা, মেশিন বা মেকানিক্স থেকেও এসছে, মেকানিক্স। এই যে আমরা মেকানিক্স যে পড়ি, 10-এ পড়ে, 9-এ পড়েছো, তারপর 11-এ পড়বে গিয়ে মেকানিক্স। মেকানিক্স এই মেশিন থেকে এসছে, মেশিন। মেশিন মানে, মেশিন চলতে গেলে দু রকম এনার্জি লাগে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এই দুটো কি, এই দুটো কি জিনিস সেটাই আমি এখন বলবো। পোটেনশিয়াল এনার্জি আগে বলি। পোটেনশিয়াল, পোটেনশিয়াল এনার্জি কি জিনিস? Potential energy হচ্ছে the energy which a body has due to its position or its location. Potential energy is that energy which a body has, which a body has due to its position or its location. বইতে এমনি ডেফিনেশন পেয়ে যাবে, এটা কিন্তু বইয়ের ডেফিনেশন নয়, ঠিক আছে? এটা বোঝার জন্য, ডিউ টু ইটস পজিশন অর ইটস লোকেশন। কি বললাম? পোটেনশিয়াল এনার্জি ইজ দ্যাট এনার্জি হুইচ আ বডি হ্যাজ, কথাটা এখানে বলাটা ঠিক নয়, হুইচ আ বডি, হুইচ কি বলবো এখানে, দ্যাট দ্য এনার্জি হুইচ আ বডি হ্যাজ, ঠিক আছে, ঠিকই আছে, থাক থাক, হুইচ আ বডি হ্যাজ ডিউ টু ইটস পজিশন অর ইটস লোকেশন। কথাটার মানে কি, কোনো বডির পজিশন যা আছে, ধরো গ্রাউন্ড থেকে, এটা ধরো গ্রাউন্ড লেভেল, জিএল কে বলে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল থেকে কোনো একটা বডি এরকম পাথর বা কিছু একটা ঢিল বা কিছু একটা, একটা বল ধরে নাও উঠে আছে এরকম করে,
তো এর পজিশন যা আছে, এই যে পজিশনটা যেটা গ্রাউন্ড থেকে ধরো এই সাইডে আছে, এর যে পজিশন তার জন্য এর কিছু এই পজিশনের জন্য এর কিছু একটা এনার্জি মানে এর মধ্যে স্টোর হয়, ঠিক আছে, এনার্জি স্টোর হয়। সেই এনার্জিটাকে বলে পোটেনশিয়াল এনার্জি অর ইটস লোকেশন। লোকেশন মানে এটা তো লোকেশন, পজিশন বা লোকেশন যাই বলো। পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হলো, কোনো বডিকে ধরো যদি গ্রাউন্ড লেভেলে যদি এই বডিটা এখানে থাকতো, যদি গ্রাউন্ড লেভেলেই থাকতো, তাহলে এটাও কিন্তু ওর লোকেশন, এটাও কিন্তু ওর পজিশন, ঠিক আছে। তখন একরকম পোটেনশিয়াল এনার্জি হতো, আর এখানে আরেক রকম পোটেনশিয়াল এনার্জি। এই দুটো কিন্তু একই নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে পোটেনশিয়াল এনার্জি তার মানে তার ভ্যালু কি, তার ফর্মুলা কি, সেগুলো আমরা দেখবো। পোটেনশিয়াল এনার্জি মানে বুঝলে যে কোনো একটা বডির লোকেশনের জন্য বা তার পজিশনের জন্য যে এনার্জিটা আমরা তৈরি হয় তার মধ্যে, তাকে বলে পোটেনশিয়াল এনার্জি। যেমন আমি এক্সাম্পল দিই কিছু কিছু। নাম্বার 1 ধরো, এগেনস্ট গ্র্যাভিটি তুমি যদি কোনো কাজ করো, ধরো এটা গ্রাউন্ড লেভেলে গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে সবসময়। গ্র্যাভিটি নিচের দিকে টানে আমাদের সেন্টারের দিকে, তাই তো? হ্যাঁ। তো যদি তুমি এগেনস্ট গ্র্যাভিটি কোনো কাজ করো, মানে তুমি কোনো বলকে ছুড়লে, ধরো তুমি কোনো বলকে এখান থেকে ছুড়লে, এভাবে উপরে ছুড়লে, তখন তুমি এগেনস্ট গ্র্যাভিটি কাজ করলে। গ্র্যাভিটি তো নিচের দিকে টানছে, তুমি উপরের দিকে ছুড়লে, তার মানে তুমি এগেনস্ট গ্র্যাভিটি কাজ করছো। আচ্ছা, এগেনস্ট গ্র্যাভিটি যখন কোনো কাজ করা হয়, তখন একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় বডিটার মধ্যে। সেই পোটেনশিয়াল এনার্জিটাকে বলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে এগেনস্ট গ্র্যাভিটি তুমি যখন কাজ করছো, তাই জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। বোঝা যাচ্ছে? তার মানে তুমি যে এই যে এখান থেকে ছুটতে গেলে তোমাকে কিছু এনার্জি দিতে হয়েছিল, তোমাকে এখান থেকে ছুটতে গিয়ে বলটাতে কিছু এনার্জি, হ্যাঁ বলটাতে কিছু এনার্জি দিতে হয়েছিল। তো সেই এনার্জিটা বলের মধ্যে কোথায় গেল, মানে এই পয়েন্টে তুমি ধরো এটা হাইয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টটা ধরো হাইয়েস্ট পয়েন্ট। এই হাইয়েস্ট পয়েন্টে তুমি যদি এর এনার্জি ফাইন্ড আউট করতে চাও, তুমি বলবে যে স্যার আমি তো এনার্জি দিলাম এতটা, আমি তো অনেক জোরে ছুড়লাম, কিন্তু এই পয়েন্টে বলটার মধ্যে এনার্জিটা কোথায় গেল? এনার্জি তো কোনোদিন নষ্ট হয় না, তুমি জানো। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, তাই তো? ক্যান বি ট্রান্সফর্ম টু ওয়ান ফর্ম টু অ্যানাদার, তাই তো? এই যে কথাগুলো যেগুলো বলে, হ্যাঁ। তার মানে এনার্জিটা যে দিলাম, সেই এনার্জিটা কোথায় গেল? আমি ধরো এনার্জি দিয়েছি, আমি ধরো 10 জুল এনার্জি দিয়ে আমি বলটাকে ছুড়লাম। এনার্জি মানে ওয়ার্কের ইউনিট, ঠিক আছে। ওয়ার্ক ডান মানে এনার্জি। আমি আবার বললাম যে ওয়ার্ক ডান মানে এনার্জি। তার মানে ওয়ার্ক ডানের যে ইউনিট, এনার্জিরও সেই ইউনিট। তারপরে 10 জুল এনার্জি দিয়ে যদি আমি বলটাকে ছুড়ি, এই পয়েন্টে যদি আমি বলটার এনার্জি ফাইন্ড আউট করতে চাই, দেখবো যে বলটার এনার্জি, এই যে এনার্জিটা আমি দিলাম, সেই এনার্জিটা এর মধ্যে স্টোর হয়ে যায়, এই বলটার মধ্যে স্টোর হয়ে যায়। সেই জন্য যে এনার্জিটা তৈরি হয় তাকে বলে পোটেনশিয়াল এনার্জি, এবং এই পোটেনশিয়াল এনার্জিটার নাম হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। বুঝা গেল? এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তার ফর্মুলা হচ্ছে, একে ইউ দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করে। এর ফর্মুলা হচ্ছে এম জি এইচ ইকুয়াল টু এম জি এইচ। মানে এইচ মানে যেই লেভেল থেকে, গ্রাউন্ড থেকে হোক, গ্রাউন্ড থেকে তুমি যতটা হাইট ডিস্টেন্সে আছে, ধরো এইচ হাইটে আছে ও, সেই এইচ কতটা হাইটে আছে, এম হচ্ছে এর মাস, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে ভ্যালু, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ভ্যালু। কিছু বুঝতে পারছো যা বলছি? আচ্ছা, তো এই যে ফর্মুলাটা, এটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, ইকুয়াল টু mgh। এটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটাই তোমাদের এখান থেকেই, মানে এটা দিয়েই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তাই বলে অন্যগুলো যে আসে না তাও নয়, কিন্তু এটাতে 90% আসে, অন্যগুলোতে ধরো 10% আসে, ঠিক আছে।
পোটেনশিয়াল এনার্জি শুধু এই একটাই হয় তা নয়, আরো অনেক পোটেনশিয়াল এনার্জি আছে, বলছি আমি এক্সাম্পল দিচ্ছি। এটা নাম্বার ওয়ান এক্সাম্পল, যে কি, যদি আমি গ্র্যাভিটি এগেনস্টে কোনো কাজ করি, তাহলে যে এই যে আমি এনার্জিটা দিচ্ছি, এই এনার্জিটা ওর মধ্যে স্টোর হয়ে যায়। ঠিক আছে, সেই এনার্জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কোনো একটা বডিকে তুমি তোমার যে তার রেস্ট পজিশন থেকে তুমি যদি একটা সরাও, ধরো তোমার হাতে একটা পেন আছে, তোমার হাতে একটা পেন আছে, ঠিক আছে, তুমি পেনটাকে ওপরে তুললে, তুমি পেনটাকে ওপরে তুললে, তো তুমি যে এনার্জিটা দিচ্ছ, এই এনার্জিটা পেনের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তুমি যখন আমার পেনটাকে ছেড়ে দিচ্ছ, পেনটা নিজের থেকে পড়ে যাচ্ছে, তো তখন আবার এনার্জিটা আবার আস্তে আস্তে অন্য এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমি আরো ক্লিয়ারলি বলছি তোমাকে, দেখো, আমি আরো আরো ডেপথে বলছি, ভালো করে বোঝো, ক্লিয়ার করেই ছাড়বো একবার। এটা গ্রাউন্ড লেভেল, তুমি এখান থেকে বলটাকে ছুঁড়েছো এই এই সাইডে, ঠিক আছে, স্ট্রেট করে দিয়ে এটাকে, ধরে নাও যে এই ডিস্টেন্সটা এইচ, ঠিক আছে, তুমি বলটাকে ছুঁড়েছো, তো বলটা ছুটে গিয়ে বলটা আবার পড়বে, তাই তো? হ্যাঁ, তো বলটা আবার পড়বে। এখন কথা হচ্ছে, তুমি যে বলটা ছুটতে যে এনার্জিটা দিয়েছো, তুমি একটা এনার্জি, সার্টেন এনার্জি দিয়েছো, ধরো 10 জুল বা 20 জুল বা 100 জুল, যাই একটা এনার্জি দিয়ে থাকো না কেন, এনার্জি না দিলে তো বলটা উপরে উঠলো না। হ্যাঁ, এখন সেই এনার্জিটা ওর মধ্যে বললাম স্টোর হয়ে গেল, তার মানে এর যে পোটেনশিয়াল এনার্জিটা, সেটা হয়ে গেল তোমার যে তুমি এনার্জিটা দিয়েছিলে সেটা। এখন কথা হচ্ছে, বলটা যখন পড়লো, বলটা যখন তুমি ছেড়ে দিলে, বলটা যখন হাইস্ট পয়েন্টে গিয়ে থেমে যায়, তারপরে আবার পড়ে, ঠিক আছে, তখন আবার যখন পড়লো গ্রাউন্ডে, ধরো এই গ্রাউন্ডে যখন আবার পড়ে গেল, তো তখন ওর এনার্জিটা কোথায় গেল? তখন কি স্যার এনার্জি নষ্ট হয়ে গেল? মানে আমি বলছি যে তুমি যে এনার্জিটা দিলে, এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, বলটা তো পড়লো আন্ডার গ্র্যাভিটি, বলটা তো আন্ডার গ্র্যাভিটি পড়লো, তো তখন কি, যখন পড়লো, তখন কি স্যার এর মধ্যে যে এই এনার্জিটা ছিল, যেটা এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, আপনি একদিকে বলছেন, আবার একদিকে বলছেন যে এখানে যে এনার্জিটা এই গ্রাউন্ডে হিট করার সময় ওর এনার্জি জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো, কারণ এমজিএইচ নেই, এইচ নেই, এইচ তো জিরো এখানে, এই হাইটে তো এইচ জিরো, এইচ আস্তে আস্তে উপরে বাড়ছে। কথাটা বুঝতে পারছো কি? অসুবিধা হচ্ছে কি? এইচ, এই লেভেলে এইচ জিরো, এর এর উপর একটু এইচ, তারপর একটু এইচ, এই হাইয়েস্ট পয়েন্টে ক্যাপিটাল এইচ, এইচ ইকুয়াল টু এইচ, ঠিক আছে, তার মানে এই যে যেখানে স্ট্রাইক করলো সেখানে এইচ ইকুয়াল টু জিরো, তাহলে এম জি ইন্টু জিরো, মানে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু জিরো। তাহলে স্যার এনার্জিটা কোথায় গেল? এনার্জি তাহলে কি নষ্ট হয়ে গেল? এনার্জি তো নষ্ট করা যায় না। এদিকে আপনি বলছেন যে স্যার এনার্জি নাইদার বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড, এদিকে আবার বলছেন এনার্জি, এনার্জি আবার জিরো হয়ে গেল। এনার্জি এখানে জিরো হয়নি, এই যে এনার্জিটা, এই এনার্জিটা বিভিন্ন এনার্জিতে ট্রান্সফার হয়ে গেল। এক হচ্ছে তুমি হিট করার সঙ্গে সঙ্গে শব্দ শুনতে পাও, গ্রাউন্ডে হিট করার সঙ্গে সঙ্গে সাউন্ড এনার্জি তৈরি হয়, তো সাউন্ড, বল পড়লে শব্দ হয় না, তো সাউন্ড এনার্জিতে ট্রান্সফার, এই যে এনার্জিটা সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হলো, এই এনার্জিটা হিট এনার্জিতে ট্রান্সফার হলো। কোনো কিছু হিট করলে এনার্জি, ওখানে হিট বেড়ে যায়, সরি, কোনো কিছু কোলাইড করলে হিট বেড়ে যায় ওই জায়গাটা, ঠিক আছে, এগুলো তুমি ক্লাস 11-এ ভালো করে পড়বে, যে কোনো জায়গায় হিট কোলাইড করলে, কলিশন করলে হিট বেড়ে যায়। তো সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হলো, হিট এনার্জিতে ট্রান্সফার হলো, লাইট এনার্জিতে ট্রান্সফার হলো। তুমি যে ওই পয়েন্টে যে হিট হিট করলো, সেটা তুমি লাইট দেখতে পারলে ওখানকার। তো এই যে এনার্জিটা, এই যে পোটেনশিয়াল এনার্জিটা ডিফারেন্ট টাইপ অফ এনার্জিতে ট্রান্সফার হয়ে গেল, সেই জন্য এনার্জি ট্রান্সফার হয়ে গেল বলে এখানে জিরো হলো, এনার্জি কিন্তু নষ্ট হয়নি, ঠিক আছে, বোঝা গেল? লাইট এনার্জি তুমি দেখছো, তুমি যে বলটাকে দেখছো, বলটাকে তো লাইট এনার্জি দিচ্ছে বলে তো তুমি দেখছো, লাইট এখান থেকে যাচ্ছে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে, তাই তো? এখন তুমি যদি হিট করো কোনো একটা জায়গায়, তো সেখান থেকে লাইট এনার্জি তৈরি হতে পারে, হতে পারে, হবে সবসময় তাই নয়, হতেও পারে। যেমন কি, যেমন এটা একটু হায়ার লেভেলে হয়ে যাবে, তুমি যখন লাইট এনার্জি নিয়েই বলছো তখন আমি বলি, এটা একটু হায়ার লেভেলে হয়ে যাবে তবুও, যে কোনো মেটালে তুমি যদি ইলেকট্রন বা ফোটন হিট করো, ফোটন, তখন এর মধ্যে লাইট এনার্জি তৈরি হয়, মানে স্যার এই লাইট এনার্জি থেকে আমরা কারেন্টও পেতে পারি, একে বলে ফটোভোল্টিক সেল।
ফটোভোল্টিক সেল, সোলার সেল হয় না, সোলার সেল, সোলার সেল বাড়ির ওপরে ওপরে থাকে দেখো না, এই সোলার সেলে এই কাজই হয়। সোলার সেলের এই ম্যাটেরিয়ালটা একটা জিনিস দিয়ে বানানো হয়, আর এর মধ্যে লাইটের মধ্যে যে ফোটন থাকে সেই ফোটনটা গিয়ে পড়ে, তাই জন্য এখানে কারেন্ট তৈরি হয়। তাই এখানে যখন পড়েও এখানে লাইটও তৈরি হয়। তো সেই যে লাইট এনার্জি ট্রান্সফার হচ্ছে, এখানে এই এক্সাম্পলটা বললাম আমি, এই যে এই এক্সাম্পলটাতে আমি সেটাই বললাম। ঠিক আছে, ম্যাক্সিমাম সাউন্ড আর হিট এনার্জিতেই ট্রান্সফার হয় ম্যাক্সিমামটাই। তো নাম্বার ওয়ান এক্সাম্পল বোঝা গেল যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি, যার ভ্যালু ইকুয়াল টু এমজিএইচ। ইকুয়াল টু এমজি, যত হাইটে উঠবে, এম হচ্ছে মাস, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই হলো তার হাইট। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাম্পল দিই। সেকেন্ড এক্সাম্পল, ধরো একটা স্প্রিং, স্প্রিং আছে। স্প্রিং কেমন হয়? এরকম স্প্রিং হয়, তাই তো? ধরো তুমি স্প্রিংকে কম্প্রেস করেছো দুদিক থেকে, দুদিক থেকে কম্প্রেস করেছো, বা দুদিক থেকে নয়, একদিক থেকেই কম্প্রেস করেছো। তুমি ধরো এদিক থেকে কম্প্রেস করেছো, তাহলে ওর কম্প্রেসারের জায়গাটা এরকম ঘন হয়ে যাবে, এরকম ঘন হয়ে যাবে, আর বাকিটা এরকম চলবে, বাকিটা এরকম লুজ চলবে, তাই তো? আচ্ছা, তো তুমি যখন কোনো স্প্রিংকে কম্প্রেস করছো বা এক্সটেন্ড, টেনশন দিচ্ছ মানে এক্সটেন্ড করছো, যদি তুমি কম্প্রেসও করো বা তুমি যদি এক্সটেন্ডও করো, মানে টানো, দুদিক থেকে টানো স্প্রিংকে, কথাটা বুঝতে পারছো? ধরো তুমি স্প্রিংকে চাপলে, তাহলে স্প্রিংটা ঘন হয়ে গেল এরকম, ঠিক আছে? অথবা তুমি এক্সটেন্ড করলে, তুমি স্প্রিংটাকে আগে যা ছিল তার থেকে এরকম করে দিলে, তুমি দুদিক থেকে টানলে, তাহলে স্প্রিংটা বড় হয়ে গেল। আর এটা যাতে দুদিক থেকে চাপলাম, দুটো কেস, একে বলে কম্প্রেশন, কম্প্রেশন মানে চাপা, আর এটাকে বলে টেনশন, টেনশন মানে টানা। তো তখন কোনো স্প্রিংকে আমরা কম্প্রেস করি অথবা টেনশন দিই, দুটো কেসেই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়, দুটো কেসেই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। কেন স্টোর হয়? স্টোর হয়ে কি হয়? তুমি কোনো স্প্রিং টেনে দেখেছো? স্প্রিং কোনো টেনে দেখেছো? স্প্রিং টানলে কি আবার আবার আগের জায়গায় ফিরে আসে না? এই তুমি স্প্রিংটাকে, এটাকে আমি একটু ইরেজ করে দিই, একটু ভালো করে ড্র করি। এই তুমি স্প্রিংটাকে কম্প্রেস করেছো, এরকম হয়ে যাবে তো? আচ্ছা, তো এই যে স্প্রিংটা কম্প্রেস করলে তুমি, স্প্রিংটা আবার আগের জায়গায় ফিরে আসবে, আবার এরকম এরকম শেপ নিয়ে নেবে। কি হলো? আবার এরকম শেপ নিয়ে নেবে। কি হচ্ছে? আবার এরকম শেপ নিয়ে নেবে, তাই তো? তো কেন নিল? তুমি তো স্প্রিংটাকে কম্প্রেস করলে বা টেনশন দিলে, তাতে কিছু একটা এনার্জি তুমি দিলে। কম্প্রেস করতে তো এনার্জি লাগে, বা টেনশন দিতে, টানতে তো এনার্জি লাগে। সেই এনার্জিটা তুমি কোথায় গেল? সেই এনার্জিটা কোথায় গেল? সেই এনার্জিটা স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। এই জন্যই তুমি যখন ছাড়লে স্প্রিংটাকে, সে তখন আবার আগের জায়গায় ফিরে এলো। আগের জায়গায় ফিরে এলো মানে সে তখন এনার্জিটাকে আবার লুজ করলো। এই যে এনার্জিটা মধ্যে স্টোর হলো, সেই এনার্জিটাকে ওকে তো ইউজ করতে হবে। কেউ তো এমনি এমনি এনার্জি নিতে চায় না, ঠিক আছে? কেউ মনে রাখবে একটা জিনিস, যে সবাই স্টেবল হতে চায়। ইচ অ্যান্ড এভরিবডি অন আর্থ নিডস টু বি স্টেবল। স্টেবল মানে যে সব, মানে সে সবসময় স্টেবল হতে চায়, মানে কি, যেমন আমরা মানুষরা, আমরা বলি, ও আমরা কবে স্টেবল হবে, কবে কি হবো জানি না, এসব বলি না সবাই? মা বলে, তুই যে কবে স্টেবল হবি, তুই যে কবে কি করবি। স্টেবল হবে মানে কি? স্টেবল হবে কথাটার মানে হলো যে বাইরের কোনো ইনফ্লুয়েন্স যেন তোমাকে ইয়ে অ্যাটাক করতে না পারে, বাইরের কোনো ইনফ্লুয়েন্স। যেমন ধরো একজন সরকারি চাকরি যে করে, গভর্নমেন্ট জব যে করে, সে অনেক বেশি স্টেবল, কারণ তার টাকা পয়সার কোনো চিন্তা করতে হয় না। অ্যাটলিস্ট তার মাইনের চিন্তা, মানে তার ইয়ের চিন্তাটা করতে হয় না, স্যালারির চিন্তাটা করতে হয় না, ঠিক আছে? কিন্তু যে নন গভর্নমেন্ট জব করে তাকে কিন্তু তার স্যালারির চিন্তা করতে হয়, কারণ কোম্পানি কখনো দেয় কখনো দেয় না, কোম্পানি যখন যেরকম চলে কোম্পানি সেরকম দেয়। তা তা কে মোর স্টেবল এখানে? হু ইজ মোর স্টেবল? যে গভর্নমেন্ট জব করে সে বেশি স্টেবল। স্টেবল কথাটার মানে কি হলো? যে তাকে যেন কোনো কিছু চিন্তা করতে না হয়, তাকে যেন অন্য বাইরের ইনফ্লুয়েন্স যেন তাকে এফেক্ট না করে। সিমিলারলি সব বডি
আর্থে সব বডি সে স্টেবল হয়ে থাকতে চায়। কোনোদিন একটা বলকে তুমি না নাড়ালে সে নড়বে? নড়বে? কোনোদিনও নড়বে না, তাই না? বা তুমি এখন একটা বোল আছে, ধরো বোল, বাটি বা বোল, এরকম একটা বোল আছে, তুমি বোলের মধ্যে বলটা এরকম পড়ে আছে, স্টেবল হয়ে আছে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো? বোলের মধ্যে এরকম বলটা, ধরো একটা বাটির মধ্যে এরকম একটা বলকে নিয়ে রেখেছো, সে স্টেবল হয়ে আছে। তুমি বলটাকে তুমি বলটাকে এইদিকে নিয়ে আসলে, ধাক্কা মারে এদিকে নিয়ে আসলে, বলটা আবার এই 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 করতে 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 আবার আবার এই জায়গায় ফিরে আসবে, আবার ফিরে আসবে। তার মানে কি, এ স্টেবিলিটি চাইছে বলেই তো ফিরে আসলো। তো স্টেবিলিটি না চাইলে তো ওখানেই থেকে যেত। এটাকেই বলে স্টেবিলিটি, ঠিক আছে? স্টেবিলিটি বলে এটাকে। তো তার মানে এভরিবডি নিডস টু বি স্টেবল, মানে কি কথাটার মানে কি, যে এই যে তুমি এনার্জিটা দিলে ওর মধ্যে, পোটেনশিয়াল এনার্জিটা, ওটা তো নেওয়ার কোনো দরকার ছিল না, ও তো স্টেবল ছিল। ও তাহলে তুমি যে এনার্জিটা দিচ্ছ সেই এনার্জি তোমাকে রিভার্ট ব্যাক করবে, তোমাকে আবার ফেরত দেবে। কিভাবে ফেরত দেবে? না, ও নিজের নিজের আবার নিজের কনফিগারেশনে আবার ফিরে আসবে, নিজের কনফিগারেশনে আবার ফিরে আসবে। তো সেইভাবে সে এনার্জিটাকে খরচা করলো, যাকে বলে খরচা করা হলো। তুমি ওকে এনার্জি দিলে, ও কম্প্রেসড হলো, তারপরে ও আবার তুমি যখন ছেড়ে দিলে ও এক্সপ্যান্ড করে গেল, এক্সপ্যান্ড করে গিয়ে নিজের জায়গায় ফিরে আসলো। এক্সপ্যান্ড করতে তো এনার্জি লেগেছিল, এক্সপ্যান্ড করতে তো এনার্জি লেগেছে। সেই এনার্জিটা কোন এনার্জিটা? সেই এনার্জিটা হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জি, তুমি যেটা দিলে সেটা। একে বলে একে বলে স্প্রিং ফোর্স বা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, বা এটাকে বলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তো দু রকম পোটেনশিয়াল এনার্জি আমরা পড়লাম, একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এর আবার ফর্মুলা আলাদা। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু ডেল এক্স এর স্কোয়ার। কি কি জিনিস এগুলো আমি বলছি ভালো করে। ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু ডেল এক্স এর স্কোয়ার। কি কি ডেল এক্স কি কে কি? কে কে বলে স্প্রিং কনস্ট্যান্ট। এগুলো জানতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু বাইরের জিনিস নয়, তোমার সিলেবাসের জিনিস। কে কে বলে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট কি জিনিস? স্প্রিং কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্রত্যেকটা স্প্রিং এর জন্য তার ম্যাটেরিয়ালের রেসপেক্টে তার আলাদা আলাদা ভ্যালু হয়। কি? ডিপেন্ডস অন ম্যাটেরিয়াল, ডিপেন্ডস আপন বা অন ম্যাটেরিয়াল। যেমন ধরো তুমি স্টিল স্টিল দিয়ে স্প্রিং বানালে, তুমি ধরো স্টিল দিয়ে স্প্রিং বানালে, স্টিল 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 দিয়ে স্প্রিং বানালে তার একরকম কি হবে। তুমি আয়রনের স্প্রিং বানালে তার আরেক রকম মানে কি হবে। তো তার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, যেন ডিপেন্ডস আপন ম্যাটেরিয়াল বলে দিলাম, ঠিক আছে? হাফ ইন্টু কে, কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে হাফ তো হাফই, মানে হাফ তো একটা ভ্যালু। আর ডেল এক্স কি জিনিস? ডেল এক্স মানে ধরো কোনো স্প্রিং এরকম ছিল, তুমি এখন তাকে কম্প্রেস করে, তুমি যে কম্প্রেস করলে তাকে এদিক থেকে, কম্প্রেস করলে তার যে লেংথের চেঞ্জ হলো, এই যে তার আগের লেংথ আর এই যে তার নতুন লেংথ, এই যে চেঞ্জটা, এই যে চেঞ্জটা, এটাকে বলে ডেল এক্স। ডেল মানে চেঞ্জ ইন লেংথ, ক্যাপিটাল ডেলকে চেঞ্জ ইন লেংথ বলে, ঠিক আছে? ডেল এক্স মানে চেঞ্জ ইন লেংথ। বা এটাকে তোমরা সুবিধের জন্য, তোমাদের তো ডেল এক্স ফিল এক্স এখন অতটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের সুবিধের জন্য তোমরা এটাকে এক্সও বলতে পারো, যেটাকে এক্সও বলা যায়। এক্স ডিস্টেন্স ও কম্প্রেসড হলো, তাই তো? আবার যদি এক্সপেনশনের সময় যখন ধরো এরকম ছিল স্প্রিংটা, তুমি এক্সপেন্ড করলে, স্প্রিংটা এতটা এক্সপেন্ড হয়ে গেলো, তাহলে আগের যে লেন্থ আর পরের যে লেন্থ, তার মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলে ডেল এক্স বা এক্স, তুমি এক্সও বলতে পারো। এটা হলো ডেল এক্স, তার মানে কতটা স্প্রিংটা কম্প্রেসড হলো আর স্প্রিংটা কতটা এক্সপ্যান্ড করলো, সেটা হলো ডেল এক্স তার স্কোয়ার। এটা হলো ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু ডেল এক্স এর স্কোয়ার। সরি, স্কোয়ারটা আছে কিন্তু, ঠিক আছে? হাফ ইন্টু কে ইন্টু ডেল স্কোয়ার, এটাকে বলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। বুঝা গেল? আরো একটা এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে নাম্বার 3, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কি জিনিস সেটা? আচ্ছা,
কি বলছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, তাই তো? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ওটা কি জিনিস? যেমন ধরো দুটো চার্জকে, দুটো চার্জ আছে, পজিটিভ চার্জ ধরে নাও, এটাও পজিটিভ এটাও পজিটিভ। দুটো পজিটিভ চার্জ একে অপরকে রিপেল করে, তুমি জানো পজিটিভ পজিটিভকে রিপেল করে, পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, জানি তো আমরা। ধরো এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, আর ডিস্টেন্স। তো এরা একে অপরকে রিপেল করবে, তাই তো? তো রিপেল যে করছে তার মানে একটা এনার্জি ওরা পাচ্ছে। ওরা একটা এনার্জি, ওকে ওকে এই যে এই বডিটাকে ধরো, এটা এ, এটা ধরো বি, এ চার্জকে বি ধাক্কা দিচ্ছে এদিকে, আর বি চার্জকে এ ধাক্কা দিচ্ছে এদিকে। তার মানে কি এরা একটা এনার্জি পাচ্ছে, তাই তো? এদের মধ্যে একটা এনার্জি আছে অ্যাকচুয়ালি, যেটার জন্য ওরা ধাক্কা দিচ্ছে। আমি তো বাইরে থেকে কিছু করিনি, আমি বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি দিইনি, তবুও এরা একে অপরকে রিপিল করে, তাই তো? তার মানে কি এদের মধ্যে একটা এনার্জি আছে, এই যে এনার্জিটাকে, এটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি, তাই তো? এটা শুধু পজিটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ হলেই নয়, পজিটিভ নেগেটিভও যদি হয়, পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। এই যে অ্যাট্রাক্টটা করছে তার মানে কোনো এনার্জি তো আছে। তো সেই এনার্জিটা কি, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির থেকে আমি বলছি, যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যেটা বললাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলে যে ধরো এটা একটা গ্রাউন্ড লেভেল আছে, সেখান থেকে আমি H1 হাইটে একটা মাস বডি এম কে উঠিয়েছি ওপরে, ঠিক আছে? H1 হাইট। আচ্ছা, আবার ওই বডিটাকেই আমি H2 হাইটে, আবার উঠিয়েছি। দুটো হাইট বেশি কম আছে, একটা থেকে একটা বেশি, একটা থেকে একটা কম। হ্যাঁ, এখন বলবে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মানে ডেল ইউ। ডেল মানেই হচ্ছে চেঞ্জ, ঠিক আছে? তার মানে দেখো, ডেল ইউ মানে হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে ফর্মুলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি U2 মাইনাস U1, মানে U2 বা U1 কোনটা, সেটা যেটা বড় হবে সেটা, U2 হবে, ঠিক আছে? এর জন্য পোটেনশিয়াল এনার্জি কি, U = mgh, তাহলে mgh2। আর এর জন্য কত, mgh, মানে mgh1, তাহলে তো কোনটা বড়, এটা বড়, কারণ এটার হাইট বড়। তার মানে U2 হবে হচ্ছে mgh2, আর U1 হবে mgh1 মাইনাস mgh1। বুঝতে পারছো? তার মানে আমি mg যদি আমি কমন নিই তাহলে থাকছে h2 মাইনাস h1। দিস ইজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। আর কি করে যাচ্ছি, এখান থেকে প্রশ্ন আছে, ঠিক আছে? ডেল ইকুয়াল টু mg ইন্টু h2 মাইনাস h1, মানে হাইটের ডিফারেন্স শুধু। mg তো mg যা ছিলই, h2 মাইনাস h1 মানে হাইটের ডিফারেন্সটা শুধু, ঠিক আছে? বোঝা গেল? এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অঙ্কতে লাগবে, এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কতে লাগবে। আচ্ছা, এবার যেটা আমি এনার্জি নিয়ে মেন জায়গায় ঢুকছি, এবার ঢুকে যাচ্ছি এনার্জিতে, সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল কিন্তু, ঠিক আছে? কাইনেটিক এনার্জি এবার। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা কি বুঝলাম? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যে কোনো বডি তার কনফিগারেশনের জন্য বা তার লোকেশনের জন্য বা তার পজিশনের জন্য যে এনার্জি অ্যাচিভ করে বা যে এনার্জি তার থাকে তাকে বলে পোটেনশিয়াল এনার্জি, তাই তো? পোটেনশিয়াল এনার্জি অনেক রকমের হয়, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, একটা হলো, হ্যালো, একটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, আর একটা হলো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, তাই তো? গ্র্যাভিটেশনাল ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু mgh, ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে ইকুয়াল টু হাফ কে ডেল এক্স স্কোয়ার, সরি ইলেকট্রোস্ট্যাটিক না, সরি ইলাস্টিক এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ইকুয়াল টু হাফ কে ডেল এক্স স্কোয়ার। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, সরি ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক কোনো ফর্মুলা তোমাদের এখন জানার দরকার নেই, শুধু কেসটা জানলেই হবে, ঠিক আছে? আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে ডেল ইকুয়াল টু mg ইন্টু h2 মাইনাস h1, মনে থাকবে? আচ্ছা, এবার কাইনেটিক এনার্জি।
কোনো অসুবিধা হলে কিন্তু বলো আমাকে। কাইনেটিক এনার্জি হচ্ছে বডি কোনো মোশনে থাকলে যখন তার কোনো এনার্জি হয়, when body is in motion, when the body is in motion। পোটেনশিয়াল এনার্জিতে বডি রেস্টও থাকতে পারে, আর এখানে বডি মোশনে থাকতেই হবে। কাইনেটিক এনার্জিতে when the body is in motion, তাই সেই যে এনার্জি সেটা বলে কাইনেটিক এনার্জি। এর ফর্মুলা হচ্ছে হয় কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। হাফ এম হচ্ছে এর মাস, এম হচ্ছে এর মাস, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য বডি। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার জানো, এটা তো আগেও জানো তোমরা, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন তোমাদের যেটা প্রশ্ন আসে এখান থেকে যেটা আইসিএসসি তে প্রতিবারই প্রায় প্রশ্নটা আসে, না হলে এক বছর অন্তর অন্তর তো আসেই, যেটা বলে যে if the velocity of the body is half, if the velocity of the body is half, half মানে হ্যাঁ হাফ মানে হাফ করে দেওয়া হয়েছে, তাই তো, then find the change in kinetic energy, find the change in kinetic energy। কি করব, এই যে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার, তাই তো, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন বডির ভেলোসিটি হাফ করে দিয়েছে, তার মানে আমি বলতে পারি যে হাফ ইন্টু এম ইন্টু ভি বাই টু এর স্কোয়ার হবে, এখানে হাফ করে দিয়েছে, তার মানে এটা কত হলো, এটা কত হলো হাফ এম ভি স্কোয়ার বাই ফোর, ভি স্কোয়ার বাই ফোর। আচ্ছা, তার মানে আমি বলতে পারি 1/4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। এই যে 1/4টাকে বাইরে আনলাম, হাফ এম ভি স্কোয়ার মানে কি, কে কাইনেটিক এনার্জি, তাহলে 1/4 ইন্টু কাইনেটিক এনার্জি। বোঝা গেল, তার মানে কাইনেটিক এনার্জি যে ভেলোসিটি যদি হাফ করা হয়, কাইনেটিক এনার্জি 1/4 হবে। যদি 1/3 করা হতো, ভি বাই থ্রি যদি করা হতো, তাহলে কি হতো, হাফ এম ভি বাই থ্রি এর স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার বাই নাইন, তার মানে 1/9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, মানে 1/9 ইন্টু কে, তাই তো। তাহলে 1/3 করলে 1/9, হাফ করলে 1/4, মানে স্কোয়ারে স্কোয়ারে যাচ্ছে, বুঝলে তো। 3 এর স্কোয়ার কত 9, 2 এর স্কোয়ার কত 4, তাই যাচ্ছে, বোঝা গেল, এই অঙ্কটা কিন্তু আসে। অথবা হাফ না করে বললো ইফ দ্য বডি ইজ ভেলোসিটি অফ দ্য বডি ইজ ডাবল হলে কি হবে, তাহলে হাফ এম টু ভি স্কোয়ার হবে, এখানে ভেলোসিটি ডাবল করে দিলাম, তার মানে হচ্ছে হাফ এম ফোর ভি স্কোয়ার, মানে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, মানে 4 ইন্টু কাইনেটিক এনার্জি। বোঝা গেল, তার মানে স্কোয়ার করলে ফোর্থ হবে, 3 টাইমস করলে কত হবে বলো, 3 টাইমস করলে 3 টাইমস কত হবে, স্কোয়ারে বাড়ছে না, 3 টাইমে 9 হবে, 9 টাইম হবে, হাফ এম ইন্টু থ্রি ভি স্কোয়ার, মানে হচ্ছে হাফ এম ইন্টু 9 ভি স্কোয়ার, তাই তো, মানে হচ্ছে 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, মানে 9 ইন্টু কে। 3 এর কস করলে 9 হচ্ছে, 2 করলে 4 হচ্ছে, মানে স্কোয়ারে বাড়ছে, যখন বাড়বে তো স্কোয়ারে বাড়বে, যখন কমবে তো স্কোয়ারও কমবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এটা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, এবার আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট কি হচ্ছে আজকে, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি কি বলে, সেই যে একই কথা, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ক্যান বি চেঞ্জড, ক্যান বি চেঞ্জড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি।
ঠিক আছে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ক্যান বি চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, তাই তো? ক্যান বি চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এর এক্সাম্পল আসে তোমাদের পরীক্ষায়। এক্সাম্পল, কেমন এক্সাম্পল আসে? নাম্বার হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন মানে যেটা মাইকের কথা বলছিলাম, যে মাইক মাইক আমি বললাম না যে আমার মাইক নেই, আমি ল্যাপটপের মাইকে কথা বলছি, ওই জন্য কথাটা গলাটা এরকম শোনাচ্ছে। এটা হচ্ছে মাইক্রোফোন, সেই মাইক। বলবে যে মাইক্রোফোনে কি কি ট্রান্সফার, মানে এনার্জি কিরকম ট্রান্সফরমেশন হয়, এনার্জি ট্রান্সফরমেশন কিরকম হয়, মানে এনার্জি তো একখান থেকে, এই যে এক ফর্ম থেকে অন্য ফর্মে যায়, তা সেই ট্রান্সফরমেশনটা কি হয় মনে রাখবে। মাইক্রোফোনে তুমি কথা বলছো, তার মানে তুমি সাউন্ড এনার্জি দিচ্ছ, তাই তো? সাউন্ড এনার্জি তারের থ্রুতে গিয়ে তুমি শুনতে পাচ্ছ, মানে ইয়েতে ল্যাপটপে বা তোমার থ্রুতে, তুমি তোমার কাছে চলে যাচ্ছে। তার মানে সাউন্ড এনার্জি কিটা তারের থ্রুতে চলে যাচ্ছে, তার মানে তারে কি যায়, ইলেকট্রিক যায়, কারণ ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। মাইক্রোফোনে সাউন্ড এনার্জি তুমি দিচ্ছ, ও ট্রান্সফার করছে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। তার ট্রান্সফার হচ্ছে কি সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। এরকম প্রশ্ন আসে, আরও আসবে। নাম্বার 2, চার্জিং অফ ব্যাটারি। চার্জিং অফ ব্যাটারি, ব্যাটারি চার্জ করতে গেলে কি দেওয়া হয়, ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয়। আমরা ইলেকট্রিক দিয়ে ব্যাটারি চার্জ করি। ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফরমেশন কিসে হয়, ব্যাটারির মধ্যে কিভাবে স্টোর হয়, কেমিক্যাল এনার্জি ভাবে স্টোর হয়। ব্যাটারির মধ্যে অ্যাসিড থাকে, জল থাকে, জানো? ব্যাটারির মধ্যে অ্যাসিড থাকে, জল থাকে, অনেক কিছু থাকে। তো ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয়, ও কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর করে, ঠিক আছে। আবার যদি বলে যে ডিকেইং অফ ব্যাটারি, ডিকেইং মানে যে চার্জটা যেটা নিয়েছিল সেটা লুজ করছে, তাই তো? ডিকেইং অফ ব্যাটারিতে কি হবে, তার উল্টোটা হবে। ডিকেইং অফ ব্যাটারি ও কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে, বোঝা গেল? কেমিক্যাল হিসেবে জমা থাকে ওর মধ্যে চার্জ, সেই চার্জটাকে ইলেকট্রিক্যাল হিসেবে ট্রান্সফার করে। তো এটা যদি না আসে, এটাও কিন্তু আসতে পারে, উল্টোটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বার বলবে ফটোভোল্টিক সেল, যেটা একটু আগে বললাম। ফটোভোল্টিক সেল, ফটোভোল্টিক সেলে কি বললাম, যে কিসে কিসে ট্রান্সফার হয়। ফটোভোল্টিক সেলে লাইট পড়ে, লাইটের ফোটন পড়ে, ফোটন থেকে সেটা ইলেকট্রিকে ট্রান্সফার হয়, ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। লাইট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়, মনে রাখতে হবে কিন্তু, এগুলো ফিল করো, ফিল করলেই মনে থাকবে, মুখস্থ করা কোনো কাজে নেই এখানে। কি হচ্ছে, কি ট্রান্সফার পাচ্ছি আমরা সেটা। ফটোভোল্টিক সেলে লাইট পড়ে, ইলেকট্রিক এনার্জি ট্রান্সফার হয়। চার্জিং অফ ব্যাটারিতে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিই, কারণ ইলেকট্রিক না হলে ব্যাটারি চার্জ হবে না, সেটা কেমিক্যাল এনার্জিতে স্টোর করে। মাইক্রোফোনে আমরা সাউন্ড দিচ্ছি, কথা বলছি, সেই সাউন্ডটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করছে, ঠিক আছে। এবার ফিল করতে পারছো তো? আচ্ছা, 4 নাম্বার, কম্প্রেস স্ট্রিং, যেটা আমি বললাম একটু আগে, কম্প্রেস স্ট্রিং, স্ট্রিং বা স্প্রিং, যাই হোক, কম্প্রেস স্ট্রিং বা স্প্রিংই বলি, কম্প্রেস স্প্রিং। কম্প্রেস স্প্রিং এ কি এনার্জি থেকে কি এনার্জি ট্রান্সফার হবে, তুমি কি এনার্জি দিচ্ছ, তুমি দিচ্ছ পোটেনশিয়াল এনার্জি, তাই তো? ও ট্রান্সফার করছে কাইনেটিক এনার্জিতে। কি করে কাইনেটিক এনার্জি ট্রান্সফার করছে, তুমি দিচ্ছ পোটেনশিয়াল এনার্জি, মানে তুমি যে এনার্জিটা দিচ্ছ সেটা কম্প্রেস স্প্রিং পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। আচ্ছা, এবার ও যখন তুমি ছেড়ে দিচ্ছ স্প্রিংটাকে, ও আবার মুভ করছে, মুভ করে আগের জায়গায় ফিরে আসছে। তার মানে মুভ করছে, মানে কি, মুভ করলে কোন এনার্জি হয়, কাইনেটিক এনার্জি হয়। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে কম্প্রেস স্প্রিং এ, পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো সবই আগে বললাম আমি, এই জন্য আগে বলে দিয়েছি আমি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট,
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয় বললাম যে ইউরেনিয়াম 235 থাকে, সেটা কেমিক্যাল এনার্জি হিসেবে থাকে, ফুয়েল থাকে, ফুয়েল ফুয়েল হিসেবে, লিকুইড ফুয়েল হিসেবে থাকে, ঠিক আছে। সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সফার করি, ইলেকট্রিক্যাল এনার্জি পাই, কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল পাই। ইউরেনিয়াম 235 লিকুইড ফুয়েল হিসেবে থাকে। হুম, তা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পাই, বোঝা গেল। বা কেমিক্যাল এনার্জি থেকে তুমি নিউক্লিয়ার এনার্জিও বলতে পারো, যে কেমিক্যাল এনার্জি থেকে তুমি নিউক্লিয়ার এনার্জিও বলতে পারো। নিউক্লিয়ার এনার্জি মানে নিউক্লিয়াসের মধ্যে যে এনার্জি থাকে, অ্যাটমের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে এনার্জি থাকে তাকে বলে নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার কথাটা থেকে এসে, অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে যে এনার্জি থাকে সেখান থেকে নিউক্লিয়ার এনার্জি এসছে কথাটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো যে পড়লাম, এইগুলো কিন্তু প্রত্যেকটা কনভার্সন কিন্তু মনে রাখতে হবে। মাইক্রোফোনে কি হয়, চার্জিং ব্যাটারিতে কি হয়, তার উল্টোটা কি হয়, ফটোভোল্টেক সেলে কি হয়, কম্প্রেস স্প্রিং এ কি হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, ঠিক আছে। আরেকটা আরেকটা বলে যে লাউড স্পিকার, লাউড স্পিকার যখন চালাও, ডিজে 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 বক্স যখন চালাও, বুম বক্স, তখন কি হয়, লাউড স্পিকার তুমি ইলেকট্রিক্যাল এনার্জি দাও, তারে থুতে দাও তো, লাউড স্পিকার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জি দাও, সেটা কিসে ট্রান্সফার করে, সেটা সাউন্ড এনার্জিতে ট্রান্সফার করে। মানে মাইক্রোফোনের উল্টোটা এটা, মাইক্রোফোন সাউন্ডকে ইলেকট্রিক্যাল ট্রান্সফার করে, এই যে মাইক্রোফোন সাউন্ডকে ইলেকট্রিক্যাল ট্রান্সফার করে। হ্যালো, কোথায় গেলে? হ্যালো, হ্যালো, আছো? শোনা যাচ্ছে না কিছু? তোমার কথা শোনা যাচ্ছে না, আছো কি না? বাইরের সাউন্ড তো শোনা যাচ্ছে, তোমার কথা শোনা যাচ্ছে না কেন? আরে আছো কি না, হ্যাঁ বলো। ফোন করেছে। হ্যালো। ও, তাহলে আবার নতুন করে চালু করি তাহলে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো বললাম যে এই কনভার্সন গুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। যে কোনটা সাউন্ড থেকে কোনটা ইলেকট্রিক্যাল হচ্ছে, কোনটাতে উল্টোটা হচ্ছে, যেমন মাইক্রোফোনে সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল হচ্ছিল, ঠিক আছে। আর লাউড স্পিকারে, লাউড স্পিকার ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড হচ্ছে, তুমি ইলেকট্রিক্যাল এনার্জি দাও, সেখান থেকে আমরা সাউন্ড পাই, তাই তো। আচ্ছা, এবার আরো দুটো জানতে হবে, এই দুটোর থেকে তো প্রশ্ন আসেই, ওগুলো না এলেও এটা আসবে, যে ডিসি মোটর আর এসি জেনারেটর। ডিসি মোটর, ডিসি মোটর মানে তোমাদের যেগুলোতে তোমরা পাম্পে জল তোলো বাড়িতে, সেটা হচ্ছে ডিসি মোটর, পাম্প, বাড়ির পাম্প যেগুলো হয়। আর এসি জেনারেটর মানে যে বড় আগেকার দিনে যে বিয়েতে, বিয়ে বাড়িতে যে ঘটঘট করে চলতে থাকে না জেনারেটর, দেখেছো তো বিয়ে বাড়িতে চলে কারেন্ট পাওয়ার জন্য, ওটা হচ্ছে এসি জেনারেটর, তাই তো, জেনারেট করে কারেন্ট। আর ডিসি মোটর হচ্ছে আমরা কারেন্ট দিই, আউটপুট পাই। ডিসি মোটরে আমরা যখন জল তুলি আমরা কি দিই, ইলেকট্রিক দিই তো, সুইচ চালু করি তো। হ্যালো, ইলেকট্রিক এনার্জি দিই তো ডিসি মোটরে। আমরা তো পাম্পের চালাতে গেলে পাম্পে সুইচ অন করতে হয়, তো আমরা ইলেকট্রিক দিই আমরা। ইলেকট্রিক্যাল থেকে আমরা কি মোটর কি পাই, ও জলটাকে তোলে, জলটাকে তোলে, তাই তো। জলটাকে তুলতে গেলে তো আমরা কেমন মেকানিক্যাল এনার্জি পাই, মানে পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি পাই, মেকানিক্যাল এনার্জি পাই। মানে আমরা পোটেনশিয়ালও পাই প্লাস কাইনেমেটিকও পাই। পোটেনশিয়াল কি করে পাই, মেকানিক্যাল মানে কি পোটেনশিয়াল প্লাস কাইনেমেটিক, তাই তো। তো মেকানিক্যাল মানে পোটেনশিয়াল, পোটেনশিয়াল কি করে পাচ্ছি, জল তুললে যে জলটা হাইটে উঠছে, কোনো কিছু হাইটে উঠলে পোটেনশিয়াল এনার্জি হয় তার মধ্যে। বললাম যে না, যে কোনো কিছু তার হাইটে উঠলে বা তার ওরিয়েন্টেশন চেঞ্জ করলেই সেটা পোটেনশিয়াল এনার্জি ট্রান্সফার হয় তার মধ্যে। তো জলটা তোমার মাটির থেকে জলটা উপরে উঠছে, তার মানে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। আবার জলটা যখন এগোচ্ছে, জলটা যখন মুভ করছে, তার মানে কাইনেটিক এনার্জিও ওর মধ্যে স্টোর হচ্ছে। তার মানে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জি দিচ্ছে আমাদের, তাই তো। আর এসি জেনারেটর কি করে, এসি জেনারেটর কি করে, আমরা আমরা ওটাতে মেকানিক্যাল এনার্জি দিই। এসি জেনারেটরে দেখবে একটা রটা করে ঘোরাতে হয় আগে, একটা মোটর ঘোরে ওর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে এসি জেনারেটরে পড়াবো পরে, মানে ক্লাস 10 এর মধ্যেই আছে তোমাদের।
ওটা ভালো করে পড়াতে হবে, তোমাদের ম্যাগনেটিজমের মধ্যে আছে। মেকানিক্যাল এনার্জি দিতে হয় মানে ওর মধ্যে একটা রোটেশন থাকে, একটা হ্যান্ডেল থাকে, সেটাকে ঘোরাতে হয়। ঠিক আছে, সেটাকে ঘোরানোর জন্য তার মানে কি মেকানিক্যাল এনার্জি তুমি দিলে, ঘোরানোর এনার্জি মানে মেকানিক্যাল এনার্জি দেওয়া হলো। মেকানিক্যাল এনার্জি থেকে ও ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করে, ইলেকট্রিক বানায়। ঠিক আছে, ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফার করে। তো এইসব কনভার্সনগুলো কিন্তু বইতে আরও আছে, আমি এখানে সবগুলো বলছি না, বইতে আরও আছে। ঠিক আছে, তো সবগুলো কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, কারণ কনভার্সন কিন্তু আসেই আসে, 1 নম্বরে শর্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, আগে ছিল কনজারভেশন অফ শুধু এনার্জি। আগে যেটা বললাম যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, সেটা শুধু শুধু কনজারভেশন অফ এনার্জি ছিল। এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি বলা হয়েছে। এটাতে কি বলে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাতে কি বলে যে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, অ্যাপ্লাই যদি না করা হয়, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। আমি বলছি এগুলোর মানে কি, আমি বলছি ভালো করে ফিল করতে হবে ফিজিক্সটাকে। ফিজিক্স যদি ফিল না করো, শোনো, ফিজিক্স যদি ফিল না করো, মুখস্থ করে কিন্তু ফিজিক্স চলে না, আর ভবিষ্যতে গিয়ে কোনোদিনও ফিজিক্স পড়তে পারবে না। ফিজিক্স ফিল করার জিনিস। এখানে বলেছে যে কনজারভেশন মেকানিক্যাল এনার্জি কি বলছে, যে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি, দেন দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি, টোটাল মেকানিক্যাল এনার্জি মানে মেকানিক্যাল এনার্জি দুটো এনার্জি নিয়ে হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তার মানে পোটেনশিয়াল এনার্জি, প্লাস কাইনেটিক এনার্জি মানে টোটাল মেকানিক্যাল এনার্জি, তাই তো? দেন টোটাল মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হয়তো পোটেনশিয়াল এনার্জি মানে এদের সামেশনটা কনস্ট্যান্ট, এদের সামেশন টোটালটা কনস্ট্যান্ট, হয়তো এও চেঞ্জ হতে পারে, হয়তো এও চেঞ্জ হচ্ছে, হয়তো পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হচ্ছে, হয়তো কাইনেটিক এনার্জিও চেঞ্জ হচ্ছে, কিন্তু এদের যে সামেশনটা যেটা আছে, এই সামেশনটা অলওয়েজ কনস্ট্যান্ট। আমি এক্সাম্পল দিয়ে বলবো, তার আগে তুমি থিওরিটা বোঝো। যে যদি ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি, এক্সটার্নাল ফোর্স মানে যেমন এয়ার ফ্রিকশন, এয়ারে ফ্রিকশন হয় তো, এয়ারে ফ্রিকশন হয়, জানো এয়ারে ফ্রিকশন যে হয়, এয়ারেও ফ্রিকশন হয়, কারণ এই যে প্লেনের যে স্ট্রাকচারটা করানো হয়, প্লেনের যে স্ট্রাকচারটা এরকম করানো হয়, আমি জানি না কি আঁকতে পারবো, এই প্লেনে যেরকম স্ট্রাকচারটা করানো হয়, এই এরকম কেন স্ট্রাকচার করানো হয়, তার কারণ এই স্ট্রাকচারটাকে বলে এয়ারোডাইনামিক স্ট্রাকচার, এয়ারোডাইনামিক স্ট্রাকচার। এগুলো তোমার আউট অফ সিলেবাস, এগুলো তোমার এমনি জানার জন্য বলছি। এই যে প্লেনের যে স্ট্রাকচারটা করানো হয় না, এরকম কেন করানো হয়, অন্য কিছু তো করতে পারতো। এটাকে বলে এয়ারোডাইনামিক স্ট্রাকচার, মানে এয়ারের রেজিস্ট্যান্স তো আছে, এয়ারের প্রচুর রেজিস্ট্যান্স আছে, এয়ারে প্রচুর ফ্রিকশন আছে, যখন এয়ারের মধ্যে ফাস্টে চলা যায় তখন বোঝা যায় যে এয়ারে কতটা ফ্রিকশন। প্লেন তো অনেক, এরোপ্লেন তো অনেক ফাস্ট চলে, তো সে অনেক রেজিস্ট্যান্স ফিল করে, সেই জন্য তার জন্য এই স্ট্রাকচারটাকে এয়ারোডাইনামিক স্ট্রাকচার হতে হবে, মানে এয়ারের মধ্যে যাতে স্মুথলি যেতে পারে। যেমন মাছের স্ট্রাকচার তো এরকম হয়, মাছের স্ট্রাকচার যখন হয়, মাছ যেটা হয়, মাছের স্ট্রাকচার তো এরকম হয়, মাছের পাখনা, এটা বলে এয়ারোডাইনামিক স্ট্রাকচার। এই যে এয়ারের প্রচন্ড ফ্রিকশন আছে, তো এয়ার ফ্রিকশন, তারপরে সারফেস ফ্রিকশন। সারফেস ফ্রিকশন মানে এই যে আমরা যে দাঁড়িয়ে আছি বা আমরা যে বসে আছি, কার জন্য দাঁড়িয়ে আছি, কার জন্য বসে আছি, ফ্রিকশনের জন্য। তো এই যে ফ্রিকশন, এগুলো যদি না থাকে, তখন ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স মানে এইসব ফোর্সগুলো, দেন টোটাল মেকানিক্যাল এনার্জি অফ আ বডি অ্যাট এনি পয়েন্ট, টোটাল মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি অফ আ বডি অ্যাট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার খুব ভালো এক্সাম্পল আমি দিচ্ছি, খুব ভালো এক্সাম্পল, একটাতেই বোঝা যাবে সব, যেটা হচ্ছে ফ্রিলি ফলিং বডির এক্সাম্পল। ফ্রিলি ফলিং বডি,
এক্সাম্পল হচ্ছে ফ্রিলি ফলিং বডি। ফ্রিলি ফলিং বডি মানে যে তুমি কোনো ঢিলকে ছুড়ে দিলে নিজে থেকে পড়ে যাচ্ছে। তুমি কোনো বডিকে ওপরে ছুড়লে সে নিজে থেকে পড়ে, তো তুমি তো আর তাকে হাত দিয়ে গিয়ে ধরে ফেলো না। হ্যালো, শোনা যাচ্ছে? ধরো যে ধরো এটা গ্রাউন্ড লেভেল, তোমার এখানে কোনো একটা বল তুমি ফেলছো উপর থেকে আন্ডার গ্র্যাভিটিতে, ও ফ্রিলি ফল করবে। ফ্রিলি ফল করবে, ধরো এই পয়েন্টটার নাম দিলাম আমি বি, যে পয়েন্টটা ওর ইনিশিয়াল পয়েন্ট ছিল। এই পয়েন্টটা, সরি এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। বি হচ্ছে, বি পয়েন্টটা হচ্ছে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে হিট করার জাস্ট আগের পয়েন্টটা, সেটা হচ্ছে বি পয়েন্ট। ধরো এরকম কোনো একটা জায়গায় পয়েন্টটা আছে, গ্রাউন্ডে হিট করার জাস্ট আগের পয়েন্টটা, সেটা হচ্ছে বি পয়েন্ট। তো তুমি যখন ওপর থেকে ফেলছো, ওপর থেকে যখন ফেলছো, এর মধ্যে ওপর থেকে যখন ফেলছো ইনিশিয়াল স্পিড কত ছিল, ইউ কত ছিল? 0 ছিল, কারণ ওতে রেস্টে ছিল। তখন তুমি ফেলছো না, ফেলছো কি আন্ডার গ্র্যাভিটি, কোনো ফোর্স ছাড়া আন্ডার গ্র্যাভিটি তুমি ফেলছো, তার মানে কি ইউ, এখানে ওর ইনিশিয়াল স্পিড কত ছিল, ইউ 0, তাই তো? তাই তো, এর তো ইউ 0। আচ্ছা, তাহলে এর কাইনেটিক এনার্জি কত? ইউ 0 বা ভি 0 আমি বলতে পারি, ভি 0 আমি বলতে পারি। ভি মানে কি ফাইনাল স্পিড। এই পয়েন্টটার ফাইনাল স্পিড কত? 0। এই পয়েন্টটায়, শুধু এই পয়েন্টটায়, এখানে না বলছি না আমি, শুধু এই পয়েন্টটায় ওর ভি কত? 0। ভেলোসিটি, কারেন্ট এনার্জি ফর্মুলা কত? হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম ইন্টু 0 স্কোয়ার মানে 0। কাইনেটিক এনার্জি 0, তাই তো? পোটেনশিয়াল এনার্জি কত? এটা যদি হাইট যদি এইচ হয়, টোটাল হাইট যদি এইচ হয়, টোটাল হাইট যদি এইচ হয়, পোটেনশিয়াল এনার্জি কত? এম জি এইচ, তাই তো? তাহলে টোটাল টোটাল মেকানিক্যাল এনার্জি কত হলো? টোটাল মেকানিক্যাল এনার্জি কত হলো? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কত হলো? 0 প্লাস এম জি এইচ ইকুয়াল টু এম জি এইচ। আচ্ছা, এটা এ পয়েন্টে হলো। বি পয়েন্টে, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, এই পয়েন্টে এর হাইট কত? 0। জাস্ট বিফোর হিটিং দ্য, মানে গ্রাউন্ড থেকে এক চুলো ওপরে নয়, একটা চুলো ওপরে নয়, খুব খুব ছোট ওপরে। তাহলে হাইটটাকে আমরা 0ই ধরি, ঠিক আছে? তাহলে হাইট 0 হলে পোটেনশিয়াল এনার্জি কত? এম জি এইচ, মানে এম ইন্টু জি ইন্টু এইচ মানে 0, তাহলে 0। কিন্তু কাইনেটিক এনার্জি কত? ভি কত? কাইনেটিক এনার্জি কত? ভি কত? ভি ম্যাক্সিমাম হবে, তাই তো? ভি ম্যাক্সিমাম হবে। তো আমরা তো এই পয়েন্টের ভি তো আমরা পাবো না, কি করে ভি পাবো? এই পয়েন্টে আমরা ভি তো 0, এই পয়েন্টে ভি কত, কি করে পাবো? ভি তো, এর তো ভেলোসিটি ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে না, তো গ্রাউন্ডে হিট হতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি নিচের দিকে লেগে যাচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশন নিচের দিকে লাগছে, মানে কি আস্তে আস্তে স্পিড বাড়বে, তাই তো? তো ক্লাস 9-এর পড়া এগুলো। আস্তে আস্তে স্পিড বাড়বে, তো স্পিড বাড়বে মানে ওর গ্রাউন্ডে হিট করার জাস্ট আগের পয়েন্ট ওর স্পিড ম্যাক্সিমাম হবে, তাই তো? তো সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কাইনেটিক এনার্জি যে ভ্যালু বার করবো, তো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এই ভি এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদের আরেকটা ল ফলো করতে হয়, সেটা হচ্ছে এটা, যে মেকানিক্যাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি অ্যাট বি। মানে এ তে যা মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, তো টোটাল মেকানিক্যাল এনার্জি তো কনস্ট্যান্ট বলা হয়েছে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ল থেকে। তো মেকানিক্যাল এনার্জি এতে যা বিতেও তাই হবে। আচ্ছা, তার মানে মেকানিক্যাল এনার্জি এ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি বি। মেকানিক্যাল এনার্জি এতে কি আছে বলো তো? এতে কি আছে? এতে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি আছে, এই যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি 0, তাই তো? তার মানে আমি লিখতে পারি মেকানিক্যাল এনার্জি এট এ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এখানেও হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আছে, কাইনেটিক এনার্জি 0। আর বিতে কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি আছে। তাহলে বিতে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি আছে, তার মানে আমি বলতে পারি
যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ, এটা এ তে, অ্যাট এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট বি, এটা তো বি তে, এটা তো বি তে কাইনেটিক এনার্জি অ্যাট বি, এটা পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি, এটা কাইনেটিক এনার্জি অ্যাট এ, এটা পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ। তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জি এ তে আছে ম্যাক্সিমাম, এটা জিরো, এটাতে পোটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে বলতে পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট বি। এখান থেকে আমরা তাহলে পয়েন্ট পাই যে পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট, এ পয়েন্ট মানে কি হাইয়েস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর অঙ্ক আসে। তোমাদের লাস্ট বার ঋষভ যখন করেছিল তখন এসেছিল এখান থেকে, ঋষভ পারেনি অঙ্কটা। পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অ্যাট লোয়েস্ট পয়েন্ট। বি পয়েন্ট কি লোয়েস্ট পয়েন্ট তো? তাহলে এই যে কনক্লুশনটা আমরা পেলাম, মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসের, মোস্ট ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল এনার্জি এট হাইয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট লোয়েস্ট পয়েন্ট। আমি যে বললাম যে এই পয়েন্টটার ভি কত, ভি তো ফাইন্ড আউট করতে পারছি না আমি, কিন্তু আমি এটা জানি যে পোটেনশিয়াল এনার্জি এট হাইয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টের ভি যাই হোক না কেন, বি পয়েন্টের ভি যাই হোক না কেন, সেটা হাফ এম ভি স্কোয়ারই হবে। এবং সেই কাইনেটিক এনার্জিটা অ্যাট লোয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি এট হাইয়েস্ট পয়েন্ট, তাই তো? তার মানে পোটেনশিয়াল এনার্জি এট হাইয়েস্ট পয়েন্টটা কত, এমজিএইচ। তার মানে এটাই হচ্ছে এমজিএইচ। তাহলে আমি বলতে পারি এখানে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হলো, টোটাল মেকানিক্যাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো, কাইনেটিক এনার্জি হচ্ছে এমজিএইচ, টোটাল কত হলো এমজিএইচ। দেখো দেখো এখানেও এমজিএইচ, টোটাল মেকানিক্যাল এনার্জি এমজিএইচ, এই যে এখানে এ পয়েন্টে, এই যে এ পয়েন্টে এমজিএইচ, এখানে বি পয়েন্টটাও এমজিএইচ, বুঝলে? তার মানে যে কোনো পয়েন্টে তুমি ফাইন্ড আউট করো টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, এই যে কথাটা, টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনস্ট্যান্ট ইফ এনি দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। এখানে তুমি কথা বলতে পারো যে স্যার জি তো গ্র্যাভিটি তো কাজ করছে, তাহলে এটা কি ফোর্স নয়? হ্যাঁ, এটা একটা ফোর্স, কিন্তু এটাকে এক্সটার্নাল ফোর্স ধরা হয় না। গ্র্যাভিটি ইজ নট অ্যান এক্সটার্নাল ফোর্স, গ্র্যাভিটি ইজ নট অ্যান এক্সটার্নাল ফোর্স, বুঝলে? ক্লিয়ার হলো? এক্সটার্নাল ফোর্স গ্র্যাভিটি নয়, এখানে গ্র্যাভিটি ফোর্স কাজ করছে, তার জন্যই বডিটা পড়ছে, তো গ্র্যাভিটিকে এক্সটার্নাল ফোর্স ধরা হয় না। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে যে কনজারভেশন মেকানিক্যাল যদি কি বলে, যে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি দেন দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অ্যাট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। টোটাল মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, কনস্ট্যান্ট, তাই তো? এখন পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ফ্রিলি ফলিং বডিতে কি হয়, যে যখন বডিটা পড়ছে ওপর থেকে তখন এ পয়েন্ট, আর বডিতে জাস্ট বিফোর হিটিং তখন বি পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্টে ওর ভেলোসিটি জিরো, কারণ ও রেস্টে ছিল, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার মানে জিরো। কিন্তু এর হাইটে এইচ হাইটে আছে, তার মানে এর পোটেনশিয়াল এনার্জি আছে, সেটা হচ্ছে এম জি এইচ। আবার বি পয়েন্টে এর হাইট জিরো, তার মানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি ইকুয়াল টু জিরো। কিন্তু কাইনেটিক এনার্জি যেহেতু হাই, ভি এখানে ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি ভি ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার কোনো একটা ভ্যালু হবে, কিন্তু সেই ভ্যালুটা কত, ভিটা কত আমরা জানি না। সেই জন্য আমরা আরেকটা লতে গেলাম, যেহেতু বলে যে পোটেনশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি এ ইকুয়াল টু টোটাল মেকানিক্যাল এনার্জি এট বি, মানে এট এনি পয়েন্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে বলতে পারি মেকানিক্যাল এনার্জি এট এ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি এট বি, তাই তো? তার মানে মেকানিক্যাল এনার্জি মানে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি এট এ, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি এট বি। এখন দেখা যাচ্ছে যে এ পয়েন্টে মেকানিক্যাল এনার্জি হচ্ছে আছে, কাইনেটিক এনার্জি জিরো, তার মানে এ পয়েন্টে মেকানিক্যাল এনার্জি আছে, এই যে রাইট মেরেছে, কাইনেটিক এনার্জি জিরো। আর বি পয়েন্টে মেকানিক্যাল এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি আছে। বি পয়েন্টে মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি আছে। তার আমি বলতে পারি পোটেনশিয়াল এনার্জি এট এ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট বি। তার মানে মানে কি, যে পোটেনশিয়াল এনার্জি এট হাইয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এট লোয়েস্ট পয়েন্ট। তার মানে আমি এখান থেকে ভি তো জানি না, কিন্তু আমি এটা জানি যে কাইনেটিক এনার্জি এট লোয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি এট হাইয়েস্ট পয়েন্ট। তাহলে হাইয়েস্ট পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি কত আমি আগে থেকে বেরোচ্ছি এমজিএস, তাহলে এটাই হবে এমজিএস। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হলো, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি জিরো প্লাস এমজিএইচ ইকুয়াল টু এমজিএইচ, এখানেও এমজিএইচ। বোঝা গেল? পুরো ক্লিয়ার? ক্লিয়ার না হওয়ার কথা না, এর থেকে ভালো আমি পড়াতে পারবো না, এর থেকে ভালো কেউ পড়াতে পারবে না।
বাবা। আচ্ছা, একটা অঙ্ক করি, একটা এক্সাম্পল করি, অঙ্ক তাহলে বোঝা যাবে। তারপর এটা একটা বল ছিল, যার মাস দেওয়া আছে 200 গ্রাম। এটা পরীক্ষায় আসছে আইসিএসসি তে, ঠিক আছে, পরীক্ষায় এসছে। এটা আইসিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2011 বা সামথিং ওই রকমই। 5 মিটার হাইট দেওয়া আছে, আর জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ডে, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, ওর কাইনেটিক এনার্জি ফাইন্ড আউট করতে বলেছে। ফাইন্ড আউট দ্য কাইনেটিক এনার্জি জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। এর মাস দেওয়া আছে 200 গ্রাম। বলেছে ফ্রিলি ফলিং বডি, মাস দেওয়া আছে 5 মিটার হাইট থেকে পড়ছে। তো এর জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড এর কাইনেটিক এনার্জি কত, কি করে ফাইন্ড আউট করব? দেখো, এর মাস 200 গ্রাম, আর এটা 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 হচ্ছে সিজিএস আছে, এসআইতে আছে, তো আমি এসআইতে কনভার্ট করে নিচ্ছি। 200 গ্রাম মানে 0.2 কেজি, ঠিক আছে, 200 গ্রাম মানে 0.2 কেজি। তার মানে আমাকে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি বার করতে বলেছে। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু আমি এখানে ভি জানি না, এই পয়েন্টে আমি ভি জানি না, এই পয়েন্টেও আমি ভি জানি না, কিছুই জানি না। এই পয়েন্টে ভি জিরো, কিন্তু এই পয়েন্টে তো ভি জানি না, নিচেরটায় এটাকে এ পয়েন্ট বলছি, এটাকে বি পয়েন্ট বলছি। তার মানে কি, তখন এই যে এই জিনিসটা কিন্তু আবার অ্যাপ্লাই হলো, যে পোটেনশিয়াল এনার্জি হাইয়েস্ট পয়েন্ট, at highest point is equal to kinetic energy at lowest point। তার মানে কাইনেটিক এনার্জির লোয়েস্ট পয়েন্টটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেটাই পোটেনশিয়াল এনার্জির হাইয়েস্ট পয়েন্ট। তা আমাকে কাইনেটিক এনার্জি ফর্মুলা করে ফাইন্ড আউট করার কোনো দরকারই নেই। আমি যদি এখানে পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড আউট করে নিতে পারি, পোটেনশিয়াল এনার্জি কত হবে, mgh। তার মানে 0.2 ইন্টু 9, জি মানে 9.8 ইন্টু এইচ মানে 5 মিটার। এটা যেটা হবে সেটা, যাই ভ্যালু আসুক না কেন, যা ভ্যালু আসবে সেটা, সেটাই হবে কাইনেটিক এনার্জি। তাহলে এটাও হবে এটাই, 0.2 ইন্টু 9.8 ইন্টু 5। ব্যাস হয়ে গেল অঙ্ক, বুঝলে? এই অঙ্ক কিন্তু এসছে পরীক্ষায়, ঋষভদের বেলাতেও এসছিল, সবই পড়ানো হয়েছিল, পারেনি, কিন্তু তুমি নিশ্চয়ই আশা করি পারবে। আরেকটা অঙ্ক এসেছিল 2004-এ, আইসিসি 2004। সেটা বলেছে একটা বলকে, যার মাস হচ্ছে 2.2 কেজি, সেই মাসটাকে উপরের দিকে ওঠানো হচ্ছে 20 মিটার/সেকেন্ডে, উপরের দিকে ছড়া হচ্ছে 20 মিটার/সেকেন্ডে। বলেছে এর হাইয়েস্ট পয়েন্টে, এটা হাইয়েস্ট পয়েন্ট, অ্যাট হাইয়েস্ট পয়েন্ট ওর পোটেনশিয়াল এনার্জি কত? কোশ্চেনে বলেছে যে বলটাকে ছড়া হচ্ছে 20 মিটার/সেকেন্ডে, অ্যাট হাইয়েস্ট পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কত? হাইয়েস্ট পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি কত বলো তো দেখি, করো তুমি। হ্যাঁ, ওই ফর্মুলাটা লাগাতে হবে, ওই কনসেপ্টটা, যে এখানে তো আমাকে হাইট বলেনি, আমি পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড করতে হলে এমজিএইচ দরকার, তাই তো? তো এমজি তো পেয়ে যাব আমি, কিন্তু এইচ তো বলেনি। কিন্তু আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি এর হাইয়েস্ট পয়েন্ট, বারবার লিখছি একই কথা, হাইয়েস্ট পয়েন্ট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এর লোয়েস্ট পয়েন্ট। হ্যাঁ, কাইনেটিক এনার্জি লোয়েস্ট পয়েন্ট কত? লোয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। ব্যাস, হাফ, মাস হচ্ছে 0.2, ভি হচ্ছে 20 মিটার/সেকেন্ড, 20 স্কোয়ার। ব্যাস, এটাই তো হবে পোটেনশিয়াল এনার্জি, এটাই তো পোটেনশিয়াল এনার্জির হাইয়েস্ট পয়েন্ট। এই তো হয়ে গেল। যাই হোক, যা ভ্যালু আসুক না কেন, ভ্যালু তো তুমি বের করে নেবে, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এই ভ্যালুটাই তো হলো পোটেনশিয়াল এনার্জির হাইয়েস্ট পয়েন্ট। তো এটাই তো ফাইন্ড হলো, যেহেতু আমাকে হাইট দেওয়া হয়নি, তখনই তোমাকে বুঝতে হবে যে আমাকে আমার অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে হবে, তাই না? ব্যাস, এই যে অ্যাপ্লাই হয়ে গেল, দেখো কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা।
যে potential Z A equal to potential kinetic energy at B, মানে potential highest point equal to kinetic energy at lowest point। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবার অঙ্ক আছে, প্রতিবার। এটার প্রুফ আছে জানো, এটার প্রুফ করতে একবার প্রুফও চলে এসছে, যে প্রুফ দ্যাট potential energy at highest point equal to kinetic energy at lowest point, প্রুফ দ্যাট। প্রুফটাও আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রুফ এসছে এটার একবার দেখো। আমি কি করছি, গ্রাউন্ড লেভেল নিচ্ছি আর দুটো পয়েন্ট নিচ্ছি, তিনটে পয়েন্ট নেবো অ্যাকচুয়ালি। এটা হচ্ছে এ পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট। এ পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। বি পয়েন্ট এর মাঝামাঝি কোনো একটা জায়গায় না হলেও উপরের দিকে একটু নিই, বি পয়েন্ট। আর সি পয়েন্ট জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। সি পয়েন্ট হচ্ছে, সি হচ্ছে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড। আচ্ছা, তিনটে পয়েন্ট নিলাম, তিনটে পয়েন্টে তিনটে ডিস্টেন্স নিই। এদের মধ্যে ডিস্টেন্স ধরো এক্স, এদের মধ্যে ডিস্টেন্স ধরো ওয়াই। ধরো এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা ওয়াই। এটা আমি প্রুভ করছি কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু একবার পরীক্ষায় এসছে, এক্স আর ওয়াই। ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও। এক্স আর ওয়াই ডিস্টেন্স দুটো দেওয়া আছে। আচ্ছা, এবার কোনো একটা বলকে যার মাস এম, তাকে যদি এই পাথে ছোড়া হয় এই তিনটে পয়েন্টের মধ্যে দিয়ে, তাহলে তার প্রত্যেকটা পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি বের করবো, কাইনেটিক এনার্জি বের করে টোটাল মেকানিক্যাল এনার্জি আমরা ফাইন্ড আউট করবো, ঠিক আছে? আচ্ছা, মানে এটা যে প্রুফটা, সেটা যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, টোটাল মেকানিক্যাল এনার্জি যে কনস্ট্যান্ট, সেটা যে তার প্রুফ, সেটা পরীক্ষায় এসেছিল। টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা দেখো, এই পয়েন্টে বডিটার মাস যদি এক্স এম হয়, বডিটার মাস এম, ঠিক আছে, মাস এম ধরে নিলাম। তো এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি ইন্টু হাইট। কত হাইট, কোনখান থেকে হাইট? যতটা গ্রাউন্ড লেভেল থেকে যতটা হাইট, তাহলে এম জি ইন্টু হাইট মানে এক্স প্লাস ওয়াই, তাই তো? এম জি এক্স প্লাস ওয়াই। আচ্ছা আচ্ছা, এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা। কাইনেটিক এনার্জি কত? ও তো এখানে রেস্টে আছে। কোনো বল যখন মাটি থেকে আমরা ছুড়ি, কোনো বল যখন মাটি থেকে আমরা ছুড়ি, সে ওপরে গিয়ে কিছুটা টাইম রেস্টে থেকে তারপরে আবার পড়ে, ঠিক আছে? তো এই পয়েন্টে, এই ম্যাক্সিমাম পয়েন্টটাও রেস্টে থাকে। ম্যাক্সিমাম পয়েন্টে রেস্টে থাকে মানে ওর ভি জিরো। ম্যাক্সিমাম পয়েন্টে রেস্টে থাকে মানে ওর ভি জিরো। ভি জিরো মানে ওর কাইনেটিক এনার্জি কত? কি হচ্ছে সব? কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার মানে জিরো। ভি জিরো, তো তার হাফ এম ভি স্কোয়ার মানে জিরো। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত হলো? টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়াল টু কত হলো? জিরো প্লাস এম জি ইন্টু এক্স প্লাস ওয়াই। জিরো নয়, জিরো ইন্টু এম, জিরো প্লাস এম জি ইন্টু, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি জিরো, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি প্লাস এক্স, এম জি ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি হলো এম জি এক্স প্লাস এম জি ওয়াই, তাই তো? এম জি এক্স প্লাস এম জি ওয়াই। এটা এ তে, ঠিক আছে? বি তে আমি এই লেখাটা মুছে দিচ্ছি। সি হচ্ছে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, এই পয়েন্টটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? সি হচ্ছে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, এই লেখাটাকে মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা আমরা ডাইরেক্ট বি পয়েন্টে না করে আমরা ডাইরেক্ট সি পয়েন্টটাকে বার করি, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ডটা বের করি। এটাই নিয়ম, এটা করার, ঠিক আছে? নিয়ম এটা আছে। এরপরে সি এ করে যাবো, ডাইরেক্ট বিতে পরে আসবো। সিতে যদি আমি করি, সিতে সিতে ওর হাইট হচ্ছে জিরো, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ডকে আমরা জিরোই ধরে নিই, ঠিক আছে? সিতে হাইট হচ্ছে জিরো। তার মানে পোটেনশিয়াল এনার্জি কত? এই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, মানে জিরো, হাইট তো জিরো। কিন্তু সি পয়েন্টে ওর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, কারণ ভি ম্যাক্সিমাম, ফ্রি ফলিং আন্ডার গ্র্যাভিটি না, তো ভি হচ্ছে ম্যাক্সিমাম হবে। কাইনেটিক এনার্জি হবে হচ্ছে
হাফ এম ভি স্কোয়ার, তাই তো? কিন্তু হাফ এখানে এই ভিটা কত, এই ভিটা কত, তো এই ভি ফাইন্ড আউট করার জন্য, হ্যালো, এই ভিটা কত সেই ভিটা ফাইন্ড আউট করার জন্য আমরা ইকুয়েশন অফ মোশনে যাব। ইকুয়েশন অফ মোশন, এটা কিন্তু টোটালটাই প্রুফের আন্ডারে, প্রুফটা কিন্তু এসছে। ইকুয়েশন অফ মোশনে কি বলে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু এস, তাই তো? আচ্ছা, তার মানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্লাস টু এস, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে সি পয়েন্টে ভেলোসিটিটাই আমরা ফাইন্ড আউট করতে চাইছি। খুব ভালো কথা। সি পয়েন্টে যে বলটা পড়ছিল ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, এই পয়েন্টটা ছিল জিরো ইনিশিয়ালে, তাহলে ইউ হচ্ছে জিরো প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে জি, মানে অ্যাক্সিলারেশনটা কি, জি আন্ডার গ্র্যাভিটি, জি ইন্টু এস, এস মানে ডিসপ্লেসমেন্ট, মানে সি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট কত, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, টোটালটা পড়বে না এক্স প্লাস ওয়াই, ব্যাস। তাহলে হলো ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার তো আমি পেয়েই গেছি, তাহলে হাফ ইন্টু এম, আর ভি স্কোয়ারের ভ্যালু পেয়েই গেছি, সেটা হচ্ছে টু জি এক্স প্লাস ওয়াই। টু আর টু ক্যান্সেল আউট হলো, তারপরে এম জি ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে এম জি এক্স প্লাস এম জি ওয়াই। দেখো এই পয়েন্টটা এসেছিল এম জি এক্স প্লাস এম জি ওয়াই, তা টোটাল মেকানিক্যাল এনার্জি কত, টোটাল মেকানিক্যাল এনার্জি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, কাইনেটিক হচ্ছে এম জি এক্স প্লাস এম জি ওয়াই, পোটেনশিয়াল হচ্ছে জিরো, তা টোটাল কত হলো এম জি এক্স প্লাস এম জি ওয়াই। দেখো এই পয়েন্টটা এম জি এক্স প্লাস এম জি ওয়াই এসেছিল, এই যে টোটাল টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে এই যে এম জি এক্স প্লাস এম জি ওয়াই এসেছিল। এবার আমরা বি পয়েন্টে যাব, দুটো পয়েন্ট বোঝা গেল, এ পয়েন্ট আর সি পয়েন্ট বোঝা গেল। এবার আমরা বি পয়েন্টে যাব। বি পয়েন্টে, বি পয়েন্ট এ পয়েন্ট থেকে কিছুটা নিচে আছে, আর গ্রাউন্ড থেকেও কিছুটা উপরে আছে, তাহলে বি পয়েন্টে যদি পোটেনশিয়াল যদি ফাইন্ড আউট করতে চাই, পোটেনশিয়াল হচ্ছে এম জি এইচ, এইচ কোন হাইটটা গ্রাউন্ড থেকে ধরা হয়, মানে ওয়াইটা শুধু বি পয়েন্টে, তাই তো? এইচ কিন্তু সবসময় গ্রাউন্ড থেকে ধরা হয়, উপর থেকে না, কিন্তু গ্রাউন্ড থেকে। তাহলে এম জি এইচ মানে এম জি ইন্টু ওয়াই, ঠিক আছে? এটা হলো পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। এখন তো আবার সেই এখানে, এখানে তো আমি ভি জানি না, মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি তো ভি জানি না, তাই তো? তার মানে আবার সে আমাকে ইকুয়েশন অফ মোশনে আনতে হবে, আবার সে আমাকে ইকুয়েশন অফ মোশনে যেতে হবে। আবার যদি আমি ইকুয়েশন অফ মোশনে অ্যাপ্লাই করি, তাহলে আমি বলতে পারবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, আমি ভি স্কোয়ারটাই ফাউন্ড আউট করছি। ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড, এই পয়েন্টে ছিল জিরো, ঠিক আছে? টু ইন্টু গ্র্যাভিটেশনাল হচ্ছে জি, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে জি, আর এস হচ্ছে ওপর থেকে কতটা পড়লো, ডিসপ্লেসমেন্ট কতটা হলো, উপর থেকে কতটা পড়লো, সেটা হলো এক্স, তাই তো? তাহলে ভি স্কোয়ার মানে টু জি এক্স। তাই যদি এখানে বসাই হাফ ইন্টু টু, সরি এম, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে টু জি এক্স, হাফ ইন্টু এম ইন্টু টু জি এক্স, টু আর টু ক্যান্সেল আউট হলো, তারপরে এম জি এক্স। টোটাল মেকানিক্যাল এনার্জি কত হলো, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, পোটেনশিয়াল হচ্ছে এম জি, কাইনেটিক হচ্ছে এম জি এক্স, পোটেনশিয়াল হচ্ছে এম জি ওয়াই। তার মানে অ্যাট এভরি পয়েন্ট টোটাল এনার্জি হচ্ছে এম জি এক্স প্লাস এম জি ওয়াই, এম জি এক্স প্লাস এম জি ওয়াই অ্যান্ড এম জি এক্স প্লাস এম জি ওয়াই, এম জি এক্স প্লাস এম জি ওয়াই, তাই তো? তো অ্যাট এভরি পয়েন্ট টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, হেন্স প্রুভড, এভাবে লিখতে হবে, হেন্স প্রুভড, হেন্স টোটাল মেকানিক্যাল এনার্জি at any point is constant, ঠিক আছে? বোঝা গেল প্রুফটা? দেখো প্রুফটা আরেকবার ভালো করে মানে না বোঝার কিছু নেই, প্রত্যেকটা পয়েন্টে আমি এমজি পোটেনশিয়াল এনার্জি বার করছি, কাইনেটিক এনার্জি বার করে টোটাল এনার্জি ফাইন্ড আউট করছি। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি জিরো, তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড আউট করলে শুধু হয়ে গেল, কারণ কাইনেটিক এনার্জি জিরো। কিন্তু সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি জিরো, কিন্তু কাইনেটিক এনার্জি জানতে হবে, কিন্তু ভি, ভি জানি না আমি, তো ভি জানার জন্য আমি ইকুয়েশন অফ মোশনে যাচ্ছি, সেখান থেকে আমি ভি স্কোয়ার পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি কাইনেটিক এনার্জি অ্যাপ্লাই করে টোটাল মেকানিক্যাল এনার্জি আমি ফাইন্ড আউট করছি। সে সিমিলার মেথড আমি বিতে অ্যাপ্লাই করছি, সিমিলার মেথড যা আসছে আসছে, টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট ধরা যাচ্ছে, পাওয়া গেল, তাই তো?
আচ্ছা, এবার যেটা তোমাদের একটা অঙ্ক আসে, অঙ্ক 2008-এ এসছে, 2008-এ আইসিএসসিতে এসছে, সেটা হচ্ছে, আচ্ছা ওটা তো করালাম, ওটা 2008-এর অঙ্কটাই করিয়েছি আগে, এই যেটা হাইস্ট পয়েন্ট অফ পটেনশিয়াল এনার্জি বার করতে বললাম না তোমাকে, যেটা ফাইন্ড আউট করতে বললাম হাইস্ট পয়েন্ট অফ পটেনশিয়াল এনার্জি, কোথায় গেল, এই যে এটা, এই অঙ্কটা, এটা 2004-এ না 2008-এও, হ্যাঁ 2004-এও এসছে, 2008-এও এসছে। আটে শুধু মাসটা চেঞ্জ করে দিয়েছিল, মাসটা শুধু চেঞ্জ করে দিয়েছিল, ঠিক আছে, মানে এটা আসে, প্রতিবারই আসে। আচ্ছা, একটা অঙ্ক এসেছিল আইসিএসসি তে, যেটা আমি করে দেখাচ্ছি তোমাকে, দেখো একটু অন্যরকম মনে হলো, কিন্তু একই এই এই ব্যাপারে, মানে এই যেগুলো পড়ালাম তার মধ্যেই আছে। দেখো, এরকম একটা সারফেস ছিল, টোটালটা একটা সারফেস, ঠিক আছে, এই সারফেসে একটা স্প্রিং স্প্রিং কানেক্ট করা আছে এরকম ভাবে, আর স্প্রিং এর সাথে একটা ব্লক, ট্রলি, একটা ট্রলি কানেক্ট করা আছে, ট্রলি, যার চাকা দুটো এরকম করে দেওয়া আছে, আর ট্রলি কানেক্ট করা আছে, ঠিক আছে। আচ্ছা, বলেছে যে স্প্রিংটাকে যখন টানা, স্প্রিংটাকে যখন এদিকে টানা হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ডে, এই বডিটাকে টানা হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, মাস হচ্ছে 0.5 কেজি। তো স্প্রিংটা যখন টানা হলো, স্প্রিংটা এক্সটেন্ড করলো, পরে আবার যখন ছেড়ে দেওয়া হবে তখন স্প্রিংটা রিলিজ করবে এদিকে, স্প্রিংটা রিলিজ করে যাবে এদিকে, মানে যখন টানা হলো তখন তো এদিকে আসছে ডান দিকে, আবার যখন ছাড়া হলো তখন তো ওদিকে ফিরে যাবে। সেই পয়েন্টে ফাইন্ড আউট বলেছে, যে ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ কম্প্রেস স্প্রিং, এটা আইসিএসসি তে এসেছিল, কম্প্রেস স্প্রিং, কম্প্রেস মানে সেকেন্ড কেসটায়, মানে সেকেন্ড কেসে যখন কম্প্রেসড হয়ে গেল, তাহলে বোঝো, প্রশ্নটা ভালো করে বুঝে নাও, যে স্প্রিংটা ছিল, একটা ট্রলি ছিল, সেটা টানা হলো 2 মিটার পার সেকেন্ডে, যার মাস হচ্ছে 0.5 কেজি, যখন টানার পরে ছেড়ে দেওয়া হলো স্প্রিংটা আবার এদিকে চলে আসবে, তো তো সেই পোটেনশিয়াল যে কম্প্রেস স্প্রিং এর ভ্যালু বার করতে বলেছে। তো পোটেনশিয়াল যে কম্প্রেস স্প্রিং কি করে বার করবো, পোটেনশিয়াল যে কম্প্রেস স্প্রিং, পোটেনশিয়াল যে কম্প্রেস স্প্রিং হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি বললাম আমি, এই যে পোটেনশিয়াল এনার্জিটা, ওই যে পোটেনশিয়াল এনার্জিতে স্টোর হলো, এটা ওটাই তো কাইনেটিক এনার্জি ট্রান্সফার করলো, ও যখন মুভ গেল, ও যখন ব্যাক গেল তখন তো মোশন করলো মানে কাইনেটিক এনার্জি ট্রান্সফার হলো, তার মানে আমি বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জি ট্রান্সফার হলো, পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জি ট্রান্সফার হলো, কারণ কি, তুমি যেটুকু এনার্জি দিচ্ছ সেটুকু দিয়েই তো ব্যাক করলো মানে কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হলো, তার মানে তুমি যদি 10 দাও, ও 10ই ব্যাক করবে, তাই তো। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, ½ m v², ½ m v², দেখো ভিও দেওয়া আছে, মাসও দেওয়া আছে, পারবো না বের করতে আমরা এখানে, 0.5 কেজি কিন্তু 2.5, টু 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 এর স্কোয়ার, 2 মিটার স্কোয়ার, বেরিয়ে যাবে না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তাহলে কি খুব কঠিন অঙ্ক, দেখতে কঠিন মনে হচ্ছে, আমি যা পোটেনশিয়াল এনার্জি দিয়ে টানছি সেটাই কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, কারণ কি, যেটা দিয়ে টানছি সেটাতেই ও ব্যাক করছে, তার মানে বলতে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তাই তো, এই কেসে, তার মানে কাইনেটিক এনার্জি জানি আমরা ½ m v², ভি দেওয়া আছে, মাস দেওয়া আছে, বের করতে পারবো না, ব্যাস, হয়ে গেল, অঙ্কটা এসেছিল। আরেকটা যেটা কনসেপ্ট তোমাদের এখানে আসে, সেটা হচ্ছে পেন্ডুলামের কনসেপ্ট আসে, একবার এস পেন্ডুলাম, হ্যাঁ একবার এসছিল, পেন্ডুলাম, পেন্ডুলামে কি বলে, আচ্ছা এটা ডিস্টার্ব করছে কেন এরকম? পেন্ডুলামে যে কনসেপ্টটা, সেটা বলে যে একটা সারফেস থেকে একটা পেন্ডুলামকে ঝুলানো আছে, একটা পেন্ডুলামকে এভাবে ঝোলানো আছে, ঠিক আছে,
পেন্ডুলামটাকে যখন এদিকে আনা হবে, পেন্ডুলামটা আবার এদিকে যাবে, এরকম করতে থাকবে, যাবে আসবে যাবে, অসিলেট করা, এটা বলে অসিলেশন করা। অসিলেশন, OSCILLATION, অসিলেশন, অসিলেশন করা। তো পেন্ডুলামকে যখন এদিকে আনা হবে আর যখন তখন আবার ওইদিকে যাবে, চলে যাবে, এরকম হয়ে যাবে, এটাকে বলে পেন্ডুলামের অসিলেশন। এই যে মোশনটা করছে, এই যে মোশনটা করছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, এটাকে বলে অসিলেশন, ঠিক আছে? তো এখানে বলে যে দ্যাট ফাইন্ড আউট দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অ্যাট এভরি স্টেপ, এভরি পয়েন্ট, ঠিক আছে? বা এটাও বলতে পারে যে হোয়ার কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম, হোয়ার পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম, এসব প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কি করতে পারে? প্রশ্নটা করে যে হোয়ার হোয়ার কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? এসব প্রশ্ন করে, বুঝতে পারছো? আচ্ছা, তার এখন আমি দেখি কি কি করা যায় এখানে। এই যে দুটো পয়েন্টকে, এই যে এক্সট্রিম দুটো পয়েন্টকে বলে এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে? এই দুটো পয়েন্টকে বলে এক্সট্রিম পয়েন্ট, এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে বলে এক্সট্রিম পয়েন্ট, আর এই মাঝখানের পয়েন্টটাকে বলে মিন পয়েন্ট, মিন, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রত্যেকটা পয়েন্টে কাইনেটিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি, সব পোটেনশিয়াল এনার্জি সবই বার করবো। দেখো, এই ববটা, এই পেন্ডুলামটা যখন এদিকে গেল, ডান দিকে গিয়ে আবার ফিরে আসছে, ডান দিকে যাওয়ার পরে কিছুটা সময় রেস্ট করে তারপর আবার ফিরে আসে, আবার এখানে কিছুটা সময় রেস্ট করে তারপর আবার ফিরে আসে, আবার কিছুটা সময় গিয়ে রেস্ট করে এক্সট্রিম পয়েন্টে, তারপর আবার ফিরে আসে, ঠিক আছে? তার মানে এক্সট্রিম পয়েন্টে কিছুটা সময় রেস্ট করে তারপর আবার ফিরে আসে। তার মানে যখন রেস্ট করছে এক্সট্রিম পয়েন্টে, তার মানে আমি বলতে পারি যে এক্সট্রিম পয়েন্টে কি ভি ইকুয়াল টু জিরো বলতে পারি আমরা, কারণ এই পয়েন্টে কিছুটা রেস্ট করছে কিছুটা সময়। যেমন ফ্রিলি ফলিং বডি কি হয়, উপরের থেকে উপরে কিছু ম্যাক্সিমাম হাইটে গিয়ে রেস্ট করে তারপর আবার পরে, সিমিলারলি এটাও এই পয়েন্টে গিয়ে রেস্ট করে তারপর আবার যায় এদিকে, আবার রেস্ট করে তারপর আবার যায় এদিকে, এইভাবে, ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্টে ভি জিরো মানে কাইনেটিক এনার্জি জিরো, তাই তো? কাইনেটিক এনার্জি জিরো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই পয়েন্টে, এই মাঝখানের পয়েন্টে কি হয়, ও যখন এখানে রেস্ট, এই যে এই এক্সট্রিম পয়েন্ট থেকে যখন এদিকে আসে, এখানে এক্সট্রিম পয়েন্টে রেস্টে ছিল, তারপর আবার যখন এদিকে আসে, আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে থাকে, ভেলোসিটি বেড়ে মাঝখানের পয়েন্টের ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, মাঝখানে মিন পয়েন্টের ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, মনে রাখতে হবে, ঠিক আছে? ভেলোসিটি ম্যাক্সিমাম হয় মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। এখানে কাইনেটিক এনার্জি জিরো, এখানে কাইনেটিক এনার্জি জিরো, এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে মিন পয়েন্টে, ঠিক আছে? কেন ম্যাক্সিমাম, কেন তার হচ্ছে মিন পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, এই পয়েন্টে ভেলোসিটি জিরো, এই পয়েন্টে ভেলোসিটি জিরো, মাঝখানে আসলে ভেলোসিটি সব থেকে ম্যাক্সিমাম হয়। আর এখন যদি পোটেনশিয়াল এনার্জি যদি ফাইন্ড আউট করি, তাহলে দেখো, যদি এই লেভেলটাকে আমি গ্রাউন্ড লেভেল ধরি, এই লেভেলটাকে, তাহলে এই লেভেল থেকে এই পয়েন্টটা কিছুটা হাইট ওপরে আছে, এই সাইড, আবার এই পয়েন্টটা কিছুটা হাইট ওপরে আছে, এই সাইড, তাই তো? তার মানে এর কিছুটা হাইট আছে ম্যাক্সিমাম হাইট, এর কিছুটা ম্যাক্সিমাম হাইট আছে, তার মানে এর এখানে এই পয়েন্টটা হাইট ম্যাক্সিমাম, মানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, আর এই পয়েন্টটাও এক্সট্রিম পয়েন্টটাও হাইট ম্যাক্সিমাম, মানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। কিন্তু এই মিন পয়েন্টে দেখো হাইট একদম জিরো, তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো। তেমন কেউ যদি বলে যে পোটেনশিয়াল এনার্জি কোথায় ম্যাক্সিমাম হলো, টু এক্সট্রিম পয়েন্টস, টু এক্সট্রিম পয়েন্টস, এক্সট্রিম এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে? কাইনেটিক এনার্জি কোথায় ম্যাক্সিমাম হলো, মিন পয়েন্টে, বুঝতে পারছো? তো এই প্রশ্নটা কিন্তু আসে, এটা কিন্তু প্রশ্ন এসছে একবার পেন্ডুলামের এই কেসটায়, যে কোথায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কেন ম্যাক্সিমাম, কোথায় জিরো, কেন জিরো, এসব আসে। মনে রাখবে এক্সট্রিম পয়েন্টে কি ভেলোসিটি জিরো হয়, দুই এক্সট্রিম পয়েন্টে ভেলোসিটি জিরো, তার মানে কাইনেটিক এনার্জি জিরো, কিন্তু হাইট ওরা ম্যাক্সিমামে আছে, তাই জন্য হাইট হচ্ছে ম্যাক্সিমাম, মানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। আর মিন পয়েন্টে হাইট জিরো মানে পোটেনশিয়াল এনার্জি জিরো, কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম হয় মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, মনে থাকবে?
আচ্ছা। ও আচ্ছা। তো এটুকুই এ আছে, এর সাথে একটা ওয়ার্ক এনার্জি থিওরেম বলে আছে, ঠিক আছে? ওয়ার্ক এনার্জি থিওরেম আজকে আর পড়াচ্ছি না, এরপরের দিন পড়াবো। ওয়ার্ক এনার্জি থিওরেম পড়িয়ে নিয়ে তারপর পুরো অঙ্ক করে নেবো একবার। আজকে আর হলো না, কারণ 2 ঘন্টার উপরে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ক এনার্জি থিওরেম আমি করিয়ে মানে নেক্সট দিন করাবো। কি করাবো? ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, মোস্ট বেসিক কনসেপ্ট অফ ফিজিক্স, ওয়ার্ক এনার্জি থিওরেম। এটা করাবো নেক্সট দিন। নেক্সট দিন করিয়ে আমি তারপরে এটা করানোর সাথে তুমি আগে সব পড়ে রাখবে। নেক্সট দিন করিয়ে আমি এসে, হ্যাঁ, টেস্ট নেব। টেস্ট নিয়ে তারপরে নেক্সট দিন এটা পড়িয়ে অঙ্ক করাবো। পুরো পুরো চ্যাপ্টারের অঙ্ক করাবো, ঠিক আছে? তার মানে তোমার কাজ হচ্ছে তুমি ওয়ার্ক পাওয়ার এনার্জি তো পড়বেই, শুধু এই ওয়ার্ক এনার্জি থিওরেমটা বাদ দেবে বই থেকে। ওয়ার্ক পাওয়ার এনার্জি টোটাল চ্যাপ্টারটা পড়বে, আর ফোর্স আর ক্যালোরিমেট্রি এর পরীক্ষা দেবে, ক্যালোরিমেট্রি টেস্ট দেবে। আর এটা পড়ে আমার কাছে রাখবে। আমি কিন্তু পুরোপুরি পড়া চাই, ঠিক আছে? তো ওয়ার্ক পাওয়ার এনার্জি কিন্তু আমি পুরো যেন একদম মিস না হয়। ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ে নিয়ে আমরা একটা ছোট টপিক, ওয়ার্ক এনার্জি থিওরি বেশি বেশি বড় টপিক না, ছোট টপিক, এটা টপিক করে নিয়ে আমরা অঙ্কতে ডাইরেক্ট অঙ্কতে ঢুকে যাবো কনসাইজে, ঠিক আছে? ঠিক আছে, তো কেমন লাগলো সেশনটা? বোঝা যাচ্ছে তো? মানে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আমি কিন্তু এখন পড়া চাই। আমি কিন্তু এই 1 সপ্তাহ টাইম দিলাম। নেক্সট বৃহস্পতিবার আমি পরীক্ষা নেব, ঠিক আছে? চলো টাটা। আর এই ভিডিওটা তুমি ইউটিউবে তুমি শুধু দেখতে পারবে, ঠিক আছে? অন্য কেউ দেখতে পারবে না। তোমাকে আমি লিঙ্ক দিয়ে দেবো। তুমি শুধু যে তোমার কাছে যে লিঙ্কটা থাকবে সেটাতে তুমি সেটা দেখতে পারবে, অন্য কেউ এটা দেখতে পারবে না। আর এই ভিডিওটা আমি ইউটিউবে পরে আপলোড করে দেবো। তোমার যদি কিছু মিস হয়ে থাকে তুমি এখান থেকে ভিডিও দেখে দেখে তুলে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো টাটা।